তো গতকালকের এক্সটেনশন ক্লাসটাই করাবো আর কি। গতকাল আমরা হলো কোন পর্যন্ত করছিলাম? গতকাল আমরা হলো তিনটা করছিলাম, তাই না? 3টা সাল, তার মানে আমরা 20-21 কি করছিলাম গতকাল? গতকাল কি 20-21 করছিলাম না? 20-21 করি নাই, 20-21 করি নাই, তার আগেও করি নাই। আমরা হলো 21-22 গতকাল করি নাই, 21-22 করি নাই। 22-23 কি করছিলাম? 23-24, ওকে, 23-24 করছিলাম। তাহলে আজকে আমরা হলো শুরু করব হলো এই যে 22-23 দিয়ে। তার আগে আপনারা বলেন, আপনারা কি হলো করছেন, কি বলে, প্রিভিয়াসের ইংলিশ বাংলা এইগুলা কি করছেন? এগুলা করছেন? সত্যি কথা, সত্যিই করছেন? প্রিভিয়াসের অন্যগুলা করতে বলছিলাম এই কয়টা সালের। মুনতাহা চলে এসেছে, সো এখন আর কেউ আমরা মাতব্বরি করবো না, আমরা আমাদের মাতব্বরি হ্যান্ড ওভার করতেছি মুনতাহার কাছে। তো চলেন। ওয়ালাইকুম আসসালাম। মুনতাহারকে আজকের ক্লাসের মনিটর বানানো হলো, ঠিক আছে? ঠিক আছে, চলেন শুরু করা যাক। মুনতাহা, আমরা কি শুরু করতে পারি? ওকে, থ্যাংক ইউ। চলেন, 25 নাম্বার কি বলছে? অবিরাম মজুত পণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না? এই প্রশ্ন হুবহু কি গতদিন ছিল? ছিল, কিন্তু এখানে কি আছে? অবিরাম মজুত পণ্য, তাই না? ওটাতে কি ছিল? কালান্তিক ছিল, ঠিক আছে? মানে প্রশ্নের পার্থক্য বুঝতে পারছেন? কোশ্চেন আসলে কিভাবে আসে, এক বছরের থেকে আরেক বছর যখন সামনে যায়, বা এক বছর থেকে এক বছর যদি আমরা দেখি গত বছরের কোশ্চেন এই বছরে কিভাবে রিপিট হয়। আসলে গত বছর ছিল কি? নিত্য মজুত পণ্য। দেখেন, আই হ্যাভ প্রুফ, ঠিক আছে? কই এ দেখেন, গতকালকের যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা হাতে আসতেছি, দাঁড়ান। এই যে গতকাল ছিল হলো কালান্তিক মজুদ ছিল। এখন তো প্রশ্ন ছিল কালান্তিক মজুদ পদ্ধতিতে একটা পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না। আর আজকে আমরা যেটা দেখতেছি, হ্যাঁ, আজকের কোশ্চেনটা হলো কি? আজকের কোশ্চেনটা হলো অবিরাম মজুদ পণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকবে না, ঠিক আছে? তার মানে কোশ্চেনটা আসলে বুঝতে পারছেন, গত বছর আসছে হলো কালান্তিক থেকে, মানে এর আগের বছর আসছে কালান্তিক থেকে, এবং এবার সেম কোশ্চেনটাই আবার আসছে, শুধু চেঞ্জ করে দিয়েছে অবিরাম। হ্যাঁ, অবিরামের আরেকটা নাম হলো নিত্য, ঠিক আছে? অবিরামের আরেকটা নাম হলো নিত্য মজুদ, ঠিক আছে? আচ্ছা, কালিটা কি দেখা যাচ্ছে না চেঞ্জ করব? আমার কাছে কেমন জানি ঝাপসা লাগতেছে, ঝাপসা লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, চলেন। লাল কালারের চোখে লাগে। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত দেখলাম নিত্য মজুদ পণ্য পদ্ধতি। তাহলে আমরা গতদিন যেটা উত্তর কি হয়েছিল? বিক্রিত পণ্যের ব্যয়। এবং গতদিন জিজ্ঞাসা করছিল, কে জিজ্ঞাসা করছিল? ইয়াসিন জিজ্ঞাসা করছিল যে এই সেম প্রশ্নটাই যদি নিত্য হয় তখন কি কি হবে। তখন আমরা বলছিলাম না যে ক্রয় সংক্রান্ত যেগুলো থাকে, ক্রয় কৃত পণ্যের ব্যয়, ঠিক আছে, তারপরে হলো ওই যে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এই টাইপের যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা কালান্তিক মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করব, কিন্তু অবিরাম মজুদ পণ্য বা নিত্য মজুদ পণ্য পদ্ধতির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব না। তো এই সেম আলোচনাটা কালকে ক্লাসে হয়েছিল না হয়নি? যারা মিস করছেন কালকের ক্লাসটা, প্লিজ ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ইউটিউবে আপলোড করছি, ওই ভিডিওটা একটু দেখে নিন কষ্ট করে, ঠিক আছে? তাহলে দেখবেন অনেক কিছু রিলেট করতে পারতেছেন। ওকে, তো এটা নিয়ে আর কথা বাড়াবো না। 26 নাম্বার হলো রসনা কোম্পানি 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা হয় 1,59,000 টাকা, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা কি পাবে? লভ্যাংশ পাবে। তাহলে আমরা জানি আগে কিসের টাকা দিতে হয়? অগ্রাধিকার, ঋণপত্রের টাকা আগে দিতে হয়, তারপরে হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকা দিতে হয়, মানে টাকা বলতে সুদের টাকা দিতে হয়। দেওয়ার পরে
নেট লাভ থেকে দিতে হয় আর কি। তো দেওয়ার পরে যে টাকা এক্সটেনশন থাকে বা অতিরিক্ত থাকে, উদ্ধৃত থাকে, এই টাকাটা আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে কি করে দিতে পারি, বন্টন করে দিতে পারি, সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিতে পারি শেয়ার সংখ্যা দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে লাভ ছিল 1,59,000 টাকা, এই 1,59,000 টাকা থেকে আমরা প্রথমে কাদের টাকা দিব, আমরা ঋণপত্রের টাকা দিব। ঠিক আছে, কিন্তু এইখানে যেটা একটা যে বিষয় বলা আছে, ঋণপত্রের টাকা দিব এটা আমরা জানি, কিন্তু এখানে কি বলা আছে দেখেন তো, যদি কোম্পানির নিট মুনাফা, এটা কি মুনাফা, নিট মুনাফা। এখন নিট মুনাফা মানে হলো আপনার অলরেডি এই যে ঋণপত্রের কি হয়, সুদ হয়, ঋণপত্রের কি হয়, সুদ হয় না, ঋণপত্রের কি হয়, সুদ হয়। খেয়াল করেন, এখন এই যে সুদের টাকাটা আমরা কিসে বাদ দিই, আমরা অপরিচালন ব্যয়তে, অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা এই যে ঋণের সুদ দিতাম তো নাকি, ঋণের সুদ দিতাম না, কথা বলেন, ঋণের সুদ আমরা অন্তর্ভুক্ত করতাম। তার মানে অলরেডি এই যে ঋণের সুদ এটা কনসিডার করে, মানে এটা হিসাবভুক্ত করার পরে, তারপরে যে অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে, তারপরে আমার এই যে নিট লাভ যেটা তৈরি হয়েছে, এটা কি ওইটা হিসাব করার পরে তৈরি হয়েছে না, পরে তৈরি হয়েছে না আগে তৈরি হয়েছে, নিট লাভটা পরই তৈরি হয়েছে। তার মানে এই যে 1,59,000 টাকা, এর মধ্যে এই যে ঋণপত্রের টাকা অলরেডি পরিশোধ করা আছে, অলরেডি কি করা আছে, পরিশোধ করা আছে। কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে? ঋণপত্রের সুদের টাকাটা পরিশোধ করা আছে, সো এটা আমরা আর এবার এখান থেকে আবার বাদ দিব না। এরপরে আমরা বাদ দিব কোনটা, যে 12% এর অগ্রাধিকার যুক্ত যে শেয়ার, এই টাকাটা কিন্তু আমরা নিট লাভ থেকে পরিশোধ করিনি, এখন আমরা করব। তাহলে 2 লক্ষ টাকার 12% করলে কত হয়, 24,000 টাকা হয় না? হ্যাঁ, তাহলে এই যে 1,59,000 থেকে আমরা ডিরেক্ট এখানে অগ্রাধিকারের 10%, 10,000 বাদ দিব না, আমরা কি করব, এইখান থেকে অঙ্ক শুরু করব। ঠিক আছে, আমাদের অঙ্ক শুরু করব এইখান থেকে, কারণ ঋণপত্রের সুদের টাকা আমাদের অলরেডি ক্যালকুলেটেড, ঠিক আছে, বা মাইনাস করা হয়ে গেছে। ঠিক আছে, এটা কমপ্লিট। ঠিক আছে, তো এটা আর করব না। তাহলে 2 লক্ষ টাকার 12% হলো 24,000 টাকা আমরা বাদ দিব। এখন 24,000 বাদ দিলে এখানে কত টাকা থাকবে বলেন, 1,35,000 টাকা থাকবে। এখন এই 1,35,000 টাকা আমি কি করব, সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিব। এখন সাধারণ শেয়ার হোল্ডার কতজন আছে দেখেন তো, যতগুলো শেয়ার আছে ততজন ধরলাম কিনেছে, প্রত্যেকে একটা করে শেয়ার কিনেছে, তাহলে 50,000 শেয়ার আছে। তাহলে 50,000 শেয়ার দিয়ে যদি আমি 1,35,000 কে ভাগ করি, তাহলে আমার কি উত্তর বেরোবে না, বেরোবে? তাহলে এখন এই 4টা শূন্য, দুঃখিত, এইখানে 3টা শূন্য কাটলেন আর ওইখানে 3টা শূন্য কাটিয়ে দিলেন। ঠিক আছে, এবার এই 5 দিয়ে যদি এই 50 কাটেন, তাহলে এখানে হবে 10, আর 5 দিয়ে যদি 135 কাটেন, তাহলে কত হবে, 5 দুগুণী 10, থাকে হলো 3 আর 5 35, 5 7 35, তাই না? তার মানে 27 হয় উপরে, হ্যাঁ 27 হয়। এখন যদি আমার একটা শূন্য বাদ দিতে, তার মানে এখন ব্যাপারটা কেমন হয়ে গেছে, 27/10 হয়ে গেছে না? এখন যদি নিচের একটা শূন্য আমার ভাগ দিতে হয়, মানে ভাগ করতে হয়, তার মানে দশমিক কয় ঘর আগে আসবে, 1 ঘর আগে আসবে না? তার মানে উত্তর কত হবে, 2.7 হবে। উত্তর কত হবে, 2.7। ক্লিয়ার না ঝামেলা আছে? ক্লিয়ার। এখন কত বের হয় ভাগ করলে, ভাগ করে দেখেন ক্যালকুলেশনে যদি ভুল না করি। আচ্ছা, অপশনে না থাকলে সেটা পরের কথা, কিন্তু ক্যালকুলেশনে কি ভুল হয়েছে তাই বলেন। ক্যালকুলেশন ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে 2.7 হবে উত্তর। এখন যদি কাছাকাছি উত্তর না থাকে, তাহলে মানে ওইটা যদি না থাকে, তাহলে কাছাকাছি উত্তর কত আছে, 2.5, এটা দেওয়া উচিত। ঠিক আছে, 1,35,000 এর নিচে 50,000 সাধারণ শেয়ার রয়েছে, 50,000 লিখছি, এই যে 50,000 সাধারণ শেয়ার। ঠিক আছে, হ্যাঁ ভাগ করছি, কারণ সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিব না, আমি যে টাকা অবশিষ্ট থাকবে সেই টাকা সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দিব না, তাহলে 50,000 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 50,000 দিয়ে ভাগ করলে কত হবে, এই যে কাটাকাটি করার পরে আমাদের হয়েছে 2.7। ঠিক আছে, কত হয়েছে, 2.7 হয়েছে। এখন 2.7 যদি না থাকে, তাহলে উত্তর দিব কত, 2.5, যদি আমাদের এমসিকিউ দিতে হয়। আর যদি রিটার্ন দিতে হয়, তাহলে আমরা কি করব, আমরা হলো 2.7 লিখে দিব। ঠিক আছে, বোঝা গেছে? এই ফিনান্সের পোলাপাইন, আপনারা এই সেম অঙ্ক আপনাদের বইতে আসে না, মানে এই যে সেম এই অঙ্ক, এটাই তো আপনাদের আসে নাকি? ফিনান্সের কেউ আছে? ফিনান্সের পোলাপাইন, আপনাদের জন্য কিন্তু এই সেম অঙ্কই আপনাদের আবার আসে। যাই হোক, পরে দেখেন, এটারে ইপিএস বলে, হ্যাঁ, আর্নিং পার শেয়ার বলে, এটার ইংরেজি নাম হলো ইপিএস। হ্যাঁ, ইপিএস, ফিনান্সের পোলাপাইন। আচ্ছা,
27 নম্বর দেখেন, পদ্মা লিমিটেডের ব্যাংক বইতে ব্যালেন্স ছিল কত? 1790 টাকা ব্যালেন্স ছিল। হ্যাঁ, পদ্মা লিমিটেডের। আচ্ছা, এই যে আমি বলছিলাম যদি কোনো কোম্পানির নাম লেখা থাকে তাহলে ওইটাকে আমরা নগদ ধরবো। ওটাকে আমরা কি ধরবো? নগদ ধরবো। এখানে ব্যাংক বই বলছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে এটাকে নগদ ধরবো। কি ধরবো? নগদ। আচ্ছা, নগদের সূত্র কি মনে আছে? ব্যাংক বিবরণী নগদের সূত্র মনে আছে? এর পরের লাইন পড়লে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেন এখানে ব্যাংক লেখার পরেও স্যার কেন এখানে আপনি নগদ ধরলেন। কারণ আমি বলছিলাম যদি কোনো কোম্পানি বা ব্যক্তির নাম লেখা থাকে তাহলে আপনি নগদ জেড ধরে অঙ্ক করবেন। যদি এখানে আপনার কনফিউশন থাকে পরের লাইনটা পড়েন। দেখেন এবার ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করছে, তাহলে এটা যদি নগদ না হয় তাহলে কি ব্যাংকের সাথে ব্যাংক তুলনা করবেন? অবশ্যই না। তার মানে এই প্রথম লাইনে যেটা লেখা আছে এটা হলো নগদের টাকা, ঠিক আছে? বা নগদ কি বলে নগদান বইয়ের টাকা। আচ্ছা, এখন ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে এখনো 1040 টাকার একটা চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। আচ্ছা, এই যে চেক উপস্থাপন করা হয়নি এর আমরা কি বলি? বকেয়া চেক বলি না? কি বলি? বকেয়া চেক বলি তো? হ্যাঁ, নগদানের সাথে বকেয়া চেক কি করতে হয়? নগদানের সাথে বকেয়া চেক কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা এখানে বকেয়া চেক লিখে দিলাম। বকেয়া চেক, এই যে লিখে দিলাম বকেয়া চেক। এরপরে কি আছে? 820 টাকার আমানত ক্রেডিট করা হয়নি। তাহলে এই যে 820 টাকার আমানত ক্রেডিট করা হয়নি মানে কি? এটা কি? এটা হলো প্রতিমধ্যে জমা না? তাই তো? আমানত তো জমা। প্রতিমধ্যে জমা আমরা কি করি? প্রতিমধ্যে জমা আমরা বাদ দিই, বিয়োগ করি, ঠিক আছে? জমা। আচ্ছা, এরপরে এমত অবস্থায় আর কিছু ইনফরমেশন দেওয়া আছে? আর কিছু নেই। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি নগদে কত টাকা লেখা আছে দেখেন। নগদে 1790 টাকা লেখা আছে। এর সাথে বকেয়া চেক যোগ করব। বকেয়া চেক কত? 1040 টাকা। আর আমাদের এই যে কি বলে প্রতিমধ্যে জমা এখানে কত টাকা লেখা আছে? 820 টাকা লেখা আছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন যদি ক্যালকুলেশন করি কত হয়? 1000 2830 টাকা। 2830 টাকা থেকে 820 টাকা বাদ, তার মানে 2000 কত টাকা? 10 টাকা। এই পোলাবাইন আছেন? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন এই অঙ্কটা? হ্যাঁ, ওকে। এই অঙ্কটা ক্লাসে করালে স্যারগুলো বলতো কি না স্যার এত সহজ অঙ্ক কি পরীক্ষায় আসে নাকি, আপনি তো উদয় সহজ প্রশ্ন করাচ্ছেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপরে করণিক ভুল পড়ানো হয়েছে আপনাদেরকে। করণিক ভুল, হ্যাঁ করণিক ভুল। নিচের কোনটা করণিক ভুল এইটা পড়তে বলছিলাম, হোমওয়ার্ক দিছিলাম। আপনাদের তো হোমওয়ার্ক দিলে আপনারা কোনদিন করেন না হোমওয়ার্ক। কেন কি হইছে? আরে যা দেই দিক, আমার ক্যালকুলেশনে ভুল গেছে বা আমি যেটা অঙ্ক করছি অঙ্কের সিস্টেমে ভুল আছে? ডেবিট জেড ছিল, ঠিকই তো আছে। ডেবিট নকদান তো ডেবিটই হয়। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের তুলনা করে দেখা যায় 1040 টাকা উপস্থাপন করা হয়নি, ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এই জয়কলির বই আছে কার কাছে? সাদিয়ার কাছে আছে না? জি স্যার। এখন তো এটার উত্তর কত দিয়ে রাখছে? আপনি কিসের তো বললেন ইলা ইউসিসিটা? আচ্ছা, কোনটাতে কি দেওয়া আছে? ইউসিসিটায় কত দেওয়া আছে আর জয়কলিরটায় কত দেওয়া আছে? উত্তর 2010 টাকা হওয়া উচিত। 27 27 27 27 27 27 কই পেতাম? 27 ডি দাও। জয়কলিরটা কি দাও দেখেন তো। স্যার জয়কলিরটা কি দিয়ে যেটা আপনি দেখেন? 2010 টাকা দেওয়া। ঠিক আছে, তাহলে ঠিক করে নেন। ঠিক আছে, ভুল করাইনি। এরপরে 28 নাম্বার, নিচের কোনটি কারণিক ভুল? এটা আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, পড়তে বলছিলাম, পড়ছিলেন একটু? আমি অবশ্য লিখেও দিছিলাম। তাহলে নীতিগত ভুল বাদে যে বাদ পড়ার ভুল, কারণিক ভুল কোনটা কোনটা? কারণিক ভুল আমি বলছিলাম 5টা হয়। কারণিক ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, লিখনের ভুল, বেদাখিলার ভুল, সম্পূর্ণ বিপরীত দাখিলার ভুল, এইগুলো হলো করণিক ভুল। ঠিক আছে, তাহলে এগুলার বাইরে কোন ভুল? করণিক ভুল না কোনটা? করণিক ভুল না হলো নীতিগত ভুল। নীতিগত ভুল কারে বলে? নীতিগত ভুল হলো যে ভুল মানে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেখা, হ্যাঁ
মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেখা আর মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেখা, এইটাকে বলা হয় নীতিগত ভুল। আপনি একটা অফিস সরঞ্জাম ক্রয় করলেন, এটা আপনার সম্পদে লেখা উচিত ছিল, কিন্তু আপনি এটাকে ব্যয়তে লিখে দেখাই ফেললেন, ঠিক আছে? এটা আপনার মূলধন জাতীয় ব্যয় হওয়া উচিত ছিল, কিন্তু আপনি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাই ফেলছেন। অথবা আপনি মেরামত খরচকে মুনাফা জাতীয় না দেখায় মূলধন জাতীয় দেখাই ফেলছেন, ঠিক আছে? ওটা আপনাকে ব্যয় না দেখায় আপনি সম্পদে দেখাই ফেলছেন, ঠিক আছে? এটাকে বলা হয় নীতিগত ভুল। আর এই ভুলটা, নীতিগত ভুল বাদ দেওয়ার যেগুলো আছে এগুলোকে আমরা বলি করণিক ভুল। কি ভুল বলি? করণিক ভুল বলি। ক্লিয়ার? 28 নম্বরে কারো ঝামেলা আছে? না স্যার। আচ্ছা, 26, 27, 28। ওকে, এরপরে 29-এ যাই। 4 বছর পূর্বে রূপম ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয়ে একটা যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল 5 বছর, ঠিক আছে? আয়ুষ্কাল কত বছর? 5 বছর, ঠিক আছে? আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য হলো 5,000 টাকা অনুমান করা হয়, সেই থেকে এটিকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আর যদি 30,000 টাকায় বিক্রি করা হয় তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? আমরা গতকাল এই সেম অঙ্ক করছিলাম না একটা? লাভ ক্ষতি, লাভ কিভাবে নির্ণয় করতে হয়? বিক্রয় মূল্য থেকে আমরা কি বাদ দিব? বিক্রয় মূল্য থেকে আমরা বহিঃমূল্য বাদ দিব, তাই না? বিক্রয় মূল্য থেকে আমরা বহিঃমূল্য বাদ দিব। এখন বিক্রয় মূল্যের টাকা তো এখানে দেওয়া আছে 30,000 টাকা। তাহলে হোয়াট ইজ আওয়ার চ্যালেঞ্জ? এখানে আমাদের চ্যালেঞ্জ হলো যে এই যে বহিঃমূল্যটা নির্ণয় করা। তাহলে বহিঃমূল্যটা আমরা কিভাবে নির্ণয় করব? চলেন আমরা নির্ণয় করে আসি। এই যন্ত্রটা কিনছে হলো 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে 1 লক্ষ টাকা দিয়ে যদি কেনে, এর উপরে যদি আমরা অবচয় বের করি, অবচয় বের করতে গেলে আমার কি করতে হবে? 5 দিয়ে ভাগ দেওয়া লাগবে না? ঠিক আছে? অবচয় যন্ত্রপাতিটা কতদিন চলবে? আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল 5 বছর। তাহলে যেহেতু এটা 5 বছর বেঁচে থাকবে বা চলবে, তার মানে প্রত্যেক বছরে অবচয় কত করে? স্যার ভগ্নাবশেষ বাড়ছে। ও আচ্ছা, ভগ্নাবশেষ ওরে বাদ পড়ে গেছে, ছোট টাকা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এই যে ভগ্নাবশেষ মূল্য আছে 5,000, এটা বাদ দিতে ভুলেই গেছি। 5,000 আছে, হ্যাঁ, বাদ দিলাম। দিলে থাকলো কত? 95,000 টাকা। এখন এই যে 95,000 টাকারে আমরা ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। তার মানে 5 19 95, তাই না? তার মানে এক এক বছর অবচয় কত করে? 19,000 করে না? আচ্ছা, এই যন্ত্রটা ব্যবহার কতদিন পরে বিক্রি করতেছে? কত বছর ব্যবহার করছে? 5 বছরের মধ্যে কত বছর ব্যবহার করছে? 4 বছর ব্যবহার করছে। তাহলে 4 দিয়ে যদি গুণ দিই আমরা কি পেয়ে যাব? আমাদের পুঞ্জীভূত অবচয় পেয়ে যাব 76,000 টাকা। আমাদের কি পেয়ে যাব? পুঞ্জীভূত অবচয় পেয়ে যাব। এখন আমরা বহিঃমূল্য কিভাবে নির্ণয় করি? বহিঃমূল্য নির্ণয়ের সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস, কি বলেন তো? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। যারা হলো এটা জানেন না, এটা লিখে রাখেন, হ্যাঁ? ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 1 লক্ষ টাকা। এইখান থেকে পুঞ্জীভূত অবচয় কত টাকা বাদ দিতে হবে? 76,000 টাকা বাদ দিতে হবে। দিলে কত থাকবে? 24,000 টাকা থাকবে আমার বহিঃমূল্য। তাহলে আমি এই যে 24,000 টাকা এখন কি করব? 24,000 টাকা আমি বাদ দিব হলো এই যে বহিঃমূল্য থেকে 24,000 টাকা। তাহলে আমার 30,000 থেকে 24,000 গেলে কত টাকা থাকবে? 6,000 টাকা থাকবে। এটাই আমার কি? লাভ। 6,000 টাকা আমার কি? লাভ। বোঝা গেছে কি করছি? সবগুলাই লাভ ক্ষতির অঙ্কের সবগুলাই একই সিস্টেমে অঙ্ক করতে হয়। প্রথমে বিক্রয় মূল্য মাইনাস বহিঃমূল্য। বিক্রয় মূল্য টাকা এখানে দেওয়া আছে, 30,000 টাকায় বিক্রি করে, লিখে ফেললাম মাইনাস বহিঃমূল্য। বহিঃমূল্য নির্ণয় করতে গেলে আমাদের পুঞ্জীভূত অবচয় বের করে নিয়ে আসা লাগবে। তো 1 লক্ষ টাকা থেকে আমাদের এই যে ভগ্নাবশেষ মূল্য ছিল 5,000, বাদ দিলাম, দিলে পাইলাম 95,000। এবার আমরা অবচয় বের করব কিভাবে? এই যন্ত্রপাতিটা 5 বছর চলে, তো সরলরেখিকে আমরা এটা সবাই জানে যে অবচয়যোগ্য মূল্যকে সময় দিয়ে ভাগ দিলে, মানে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে অবচয় বের হয়। তাহলে 5 দিয়ে ভাগ দিলে হলো 19,000 বের হয়। এখন 19,000 তো 1 বছরের অবচয়, তাই না? তাহলে আমার কত বছর ব্যবহার করতেছি? 4 বছর। তাহলে 4 দিয়ে গুণ দিলে 4 19 76,000 টাকা আমার বের হলো পুঞ্জীভূত অবচয়। এখন পুঞ্জীভূত অবচয় যদি আমরা ক্রয় মূল্য থেকে বাদ দিই, ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, এইখান থেকে যদি বাদ দিই তাহলে যে 24,000 টাকা থাকবে এইটা আমার বহিঃমূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে বহিঃমূল্য বাদ দিলে 30,000 থেকে 24,000 বাদ দিলে যে টাকা থাকবে এটাই হলো আমার তাহলে লাভ। গতকাল যেটা অঙ্কটা করছিলাম ওটাতে কি হয়েছিল? লস হয়েছিল। কি হয়েছিল? লস। মনে আছে? হ্যাঁ। তাহলে আমরা 29 নাম্বার কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার 30 নাম্বারে দেখেন। 30 নাম্বারে আমরা আপনাদেরকে সমন্বয় করাইছিলাম। মনে করেন 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়াম দেওয়া আছে 36,000 টাকা। আচ্ছা, এখন এটা কোথায় লিপিবদ্ধ করা আছে? বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা আছে। কোথায় লিপিবদ্ধ করা আছে? খরচ হিসাবে লিপিবদ্ধ করা আছে। তাহলে আমরা বলছিলাম যেখানে লিপিবদ্ধ করা থাকবে আমরা সেটা স্বাভাবিক জের জানার চেষ্টা করব, করে আমরা তার বিপরীত করে দিব। তাহলে খরচ সাধারণত কি হয়? ডেবিট হয়। যারা সমন্বয় বুঝেন না খেয়াল করেন, আমরা প্রথম লাইন পড়ে আগে দেখবো যে কোথায় লিপিবদ্ধ করা হয়েছে।
এই যে ঘটনাটা বীমা প্রিমিয়ামটা লিপিবদ্ধ করা হয়েছে কোথায়, যে লিপিবদ্ধ করা হয়েছে কোথায়, লিপিবদ্ধ করা হয়েছে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা জানি বীমা খরচের সাধারণ জের কি বলেন, কি জের, বীমা খরচের সাধারণ জের ডেবিট। তাহলে আমরা বীমা খরচকে কি আর ডেবিটে বসাতে পারবো, পারবো না, আমরা এখন উল্টাই দিব। তাহলে বীমা খরচকে লিখতে হবে ক্রেডিটে। আমরা এখন খুঁজে দেখব কোনটার ক্রেডিটে বীমা খরচ আছে, এখানে কি বীমা খরচ আছে, এখানে বীমা খরচ আছে, ঠিক আছে। তাহলে আমাদের এ বি বাদ উত্তর হতে পারে সি অথবা ডি, উত্তর হতে পারে সি অথবা ডি। ক্লিয়ার? এখন চলেন, এখন আমরা টাকা বের করব। আমরা বলছিলাম আমরা যেহেতু জাবেদা করলাম ইয়ের বেসিসে, খরচের বেসিসে, আমরা টাকা বসাবো সম্পদের বেসিসে। আমরা জাবেদা করলাম কিসের বেসিসে, এখানে এই যে খরচের বেসিসে করলাম না, খরচের বেসিসে করলাম না। আমরা জানি খরচের সাথে কার সম্পর্ক, এইটা আপনাদের মুখস্থ করতে বলছিলাম। খরচের সাথে হইলো সম্পদের সম্পর্ক, আর আয়ের সাথে হইলো দায়ের সম্পর্ক। আয়ের সাথে কার সম্পর্ক, দায়ের সম্পর্ক। তাইলে আমরা জাবেদা করলাম মাত্র কিসের বেসিসে, খরচের বেসিসে। তাহলে এখন টাকা বসাবো কিসের বেসিসে, সম্পদের বেসিসে। সম্পদের বেসিসে কিভাবে টাকা বসাবো খেয়াল করেন, এখানে কত বছরের জন্য বীমা দেওয়া হয়েছে, 3 বছরের জন্য, 3 না। এখন 3 বছরের মধ্যে থেকে আমাদের এই যে 1 এপ্রিল থেকে এটা অঙ্কটা শেষ হয়েছে 30 এপ্রিল, তার মানে ব্যবহার করছে কয় মাস, 1 মাস ব্যবহার করছে না। তার মানে 1 মাস হলো এই 36,000 থেকে আমরা 1 মাস যেটা ওটা খরচ, বাকি যা থেকে যাবে পুরোটাই আমাদের সম্পদ। তাহলে এই যে 36,000 টাকা যে দিছে, এই 36,000 টাকা কত বছরের জন্য দিছে, 3 বছরের জন্য দিছে। তার মানে এক বছরে কত টাকা, 1000 এক বছরে হলো 1,000 টাকা করে, তার মানে 12,000 টাকা হলো এক বছরে। আচ্ছা, আমরা তো 1 বছরের অঙ্ক করতেছি না, আমরা কি করতেছি, আমরা 1 মাসের বের করে বাদ বাকি সব করে ফেলবো হলো সমাপনী, সম্পদ। তাহলে আমাদের 12 দিয়ে যদি ভাগ দিই, তার মানে প্রত্যেক মাসে আসলে কত করে টাকা খরচ হয়, 1,000 টাকা করে খরচ হয়। তাহলে আমরা 1 মাসের অঙ্কের জন্য খরচ হলো 1,000 টাকা। তাহলে আমাদের এই যে 36,000 টাকা থেকে যদি 1,000 বাদ দিই, তাহলে 35,000 টাকা হবে আমাদের সম্পদ। তার মানে উত্তর কোনটা হবে, সি নাম্বার। যারা বোঝেন না আমি আরো সহজ করে দিচ্ছি, খেয়াল করেন, এত কিছু করার দরকার নেই। এই যে 36,000 টাকা দেওয়া আছে, এই 36,000 টাকা আসলে কয় মাসের, আমরা তো মাসের অঙ্ক করতেছি তাই না। 36,000 টাকাটা আসলে কয় মাসের, 3 বছরে কয় মাস, 3 বারং 36 মাস না। তাহলে এর একবারে 36 দিয়ে ভাগ দিব। আর আমরা বের করতে যাচ্ছি কত দিনের, আমরা সম্পদেরটা বের করতে যাচ্ছি। তো সম্পদেরটা বের করতে চাইলে আমরা কত দিয়ে, কত মাস দিয়ে গুণ দিব, 35 দিয়ে গুণ দিব, ঠিক আছে। কারণ সম্পদ কত মাস, 35 মাস। শুধুমাত্র 1 এপ্রিল থেকে 30 এপ্রিল মানে 1 মাস হলো খরচ, বাদ বাকি 36 মাসের মধ্যে 35 মাস আমাদের সম্পদ। তাহলে 36 কাটা, তাহলে কত টাকা, 35,000 টাকা। তার মানে আমরা সম্পদের টাকা পেয়ে গেলাম 35,000 টাকা। তাহলে আমরা জাবেদা করলাম খরচের বেসিসে, আর টাকা বসাইলাম কিসের বেসিসে, সম্পদের বেসিসে। বোঝা গেছে 30 নাম্বার? যারা আগের ক্লাস করছেন তাদের বোঝার কথা, যারা আজকে নতুন দেখতেছেন তাদের কাছে এটা একদম চাঁদের আলোর মতো লাগতেছে, ফকফকা, বুঝতে পেরেছেন? এই জন্য ক্লাস মিস করবেন না, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেট করা থাকে, ঠিক আছে। যে আমি চিন্তা করে এটা এই ক্লাসের পরে এই ক্লাসে এই কথাটা বলবো, এবং সেই কথার এক্সটেনশন তো শেষ করতে পারি না, হয়তো নেক্সট ক্লাসে বলবো, এবং প্ল্যানিংও একটা কিছু রেডি থাকে। তো কেউ ক্লাস মিস করবেন না, করলে সব চাঁদের আলোর মতো লাগবে, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসেন 31 নাম্বার, বাজেয়াপ্তকৃত শেয়ার পুনরুদ্ধারের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের কোন হিসাবে হস্তান্তরিত হয়। শেয়ার বাজেয়াপ্তকরণের অঙ্ক পড়ার দরকার নেই, বাট এই যেহেতু প্রিভিয়াস আছে আপাতত মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। এটা এমনি শুধু মুখস্থ করে ফেলবেন, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এমনি মুখস্থ করে ফেললেন। তাহলে বাজেয়াপ্তকরণকৃত শেয়ার পুনর্বিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের কোথায় হস্তান্তরিত করা হয়, হ্যাঁ, মূলধন সঞ্চিতিতে হস্তান্তর করা হয়। কোথায় হস্তান্তর করা হয়, মূলধন সঞ্চিতিতে হস্তান্তর করা হয়। কেন, কারণ ওটা তো বন্ধ করে দেওয়া হয়। আমরা সমাপনী দাখিলের কথা গতদিন বলছিলাম, এবং বাজেয়াপ্তকরণের কথা আমি অল্প স্বল্প হলেও বলছি, যে ওটা আসলে প্রসেসটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো ওই টাকাটা মানে যে টাকাটা হলো আদায় করা সম্ভব হয় না, সেই টাকার শেয়ার আবার পুনরায় আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে। তো ওই যে বাজেয়াপ্তকরণের শেয়ারটা আবার কোথায়, টাকাটা কোনটায় চলে আসে, কনভার্ট হয়ে মূলধনে চলে আসে, ঠিক আছে। বুঝাতে পারছি? বাজেয়াপ্তকরণ শেয়ার হিসেবে জের তাহলে কোথায় হস্তান্তর করা হয়, আবার মূলধন সঞ্চিতিতে হস্তান্তর করে দেওয়া হয়। আচ্ছা, এমনি মুখস্থ করে ফেলেন এটা। আচ্ছা, এরপরে 32 নাম্বার দেখেন, সানফ্লাওয়ার কোম্পানি 2022 সালে 1,86,000 টাকা নিট আয় প্রকাশ করে এবং সাধারণ শেয়ারের উপর 26,000 টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানির 6% 100 টাকা অভিহিত মূল্যের আরো 10,000
অপুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার রয়েছে এবং অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা লভ্যাংশ প্রদান করেছে। আচ্ছা, শেয়ার হোল্ডারগণের ইকুইটির পরিমাণ 2022 সালে 1 জানুয়ারি 12 লক্ষ টাকা এবং 31 ডিসেম্বর 2022 তারিখে 16 লাখ টাকা ছিল। সর্বনাশ করছে তো। 2022 সালে কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারদের ইকুইটির উপর উপার্জন হার কত? আচ্ছা, তাহলে দেখেন এইটা এই বছর কি আসলে এটা ইন্টেনসিভ কেয়ারে আসছিল। এটা হলো, তাহলে বুঝতে পারতেছেন এই ওই বছর ওই বছর আসলে প্রশ্ন তাহলে কতগুলা আমি গতকালকে দেখাচ্ছিলাম যে ওই বছর কতগুলা ম্যাথ আসছে এবং সবগুলাই কঠিন কঠিন টাইপের। আচ্ছা, খেয়াল করেন নিটাই কত? 1,86,000 টাকা। নিটাই কত? 1,86,000 টাকা। এবার আরেকবার পড়ি। কোম্পানি 6% 100 টাকা অভিহিত মূল্যের আরো 10,000 অগ্রাধিকার শেয়ার রয়েছে। এখন জয়েন করতেছে কিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো অগ্রাধিকার শেয়ারের উপর 60,000 টাকা লভ্যাংশ প্রদান করেছে অগ্রাধিকার শেয়ারের উপরে। তাহলে 1,86,000 টাকা এইখান থেকে 100 টাকা করে হলে 10,000। আচ্ছা, প্রত্যেকটা 100 টাকা দাম আর 10,000, 100 গুণ 10,000 দিলে কত হয়? 2টা শূন্য বাড়বে, তাই তো? তখন কত হবে? 10 লাখ। 10 লাখে 6% কত বলেন? আরে দাঁড়ান না, আমি ধরতে কিছু করতে কইছি। আরে আমি কিছু করতে কইছি, ধৈর্য ধরেন। আমি কি এখনো কিছু করতে বলছি? একটু ধৈর্য করেন, আমার একটু ক্যালকুলেট করতে দেন। 10 লাখ, 10 লাখের হলো 6% হলে হয় 60,000। তো তাই তো দেওয়া আছে। 10 লাখের 6% 60,000 না? তাই তো দেওয়া আছে এখানে। তো এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এখানেও সেই একই ইনফরমেশন দেওয়া আছে। এখন তো প্রত্যেকটা দাম 100 টাকা করে। কতগুলো শেয়ার? 10,000 শেয়ার। তাহলে টোটাল অগ্রাধিকার শেয়ারের মূল্য কত? 10 লাখ না? 10 লাখে 6% কত? কত টাকা? 60,000 না? হ্যাঁ, তো ইনফরমেশন ওখানেও যা দেওয়া আছে এখানেও সেই একই ইনফরমেশন দেওয়া আছে, আবার ডাবল দিছে, মানে ক্যালকুলেট করে দিছে। ওই কথাটা লিখে এমনি প্রশ্নটা বড় করছে আর কিছু না। শেয়ার হোল্ডারগণের ইকুইটির পরিমাণ 2022 সালে 1 জানুয়ারিতে 12 লাখ টাকা ছিল। 31 ডিসেম্বর এসে 16 লাখ হয়েছে। তার মানে 4 লাখ বাড়ছে। ঠিক আছে, বাড়ছে হলো 4 লাখ। 4 লাখ। কতগুলো শেয়ার ছিল? শেয়ারের সংখ্যা কই? তো টাকা, শেয়ারের সংখ্যা কই? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি ঘটনা। আচ্ছা, 86,000 থেকে 1,86,000 থেকে আপনি এবার আগে 60,000 টাকা বাদ দিয়ে নেন। 60,000 টাকা বাদ দিয়ে নিলে কি হবে? আপনার বন্টন কত করতে পারবেন সেই টাকার পরিমাণটা বেরোবে। তাহলে বাদ দিলে কত থাকে? 1 লক্ষ কত থাকে? 26,000। 1,26,000 টাকা আপনি বন্টন করতে পারবেন, এর বেশি পারবেন না। এখন খেয়াল করেন, আমরা 2022 সালের অঙ্ক করতেছি, ঠিক আছে? এখন 2022 সালের শুরুতে ছিল হলো 12 লক্ষ টাকা আর শেষে হয়েছে হলো 16 লক্ষ টাকা, ঠিক আছে? তার মানে 4 লক্ষ টাকা শেয়ার বাড়ছে। এখন এর উপরে লভ্যাংশ দিছে হলো সাধারণ শেয়ারের উপরে 26,000 টাকা লভ্যাংশ প্রদান করছে। কিসের উপরে? সাধারণ শেয়ারের উপরে 26,000 টাকা ডিভাইডেড বাই এতগুলো লাইন লিখছে, লাইন একটা পর একটা আয় যাচ্ছে, এগুলো বাদ, এগুলোতে আর কোনো কাজ নেই। 60,000 টাকা লভ্যাংশ প্রদান করেছে শেয়ার ইকুইটি। এই লাইনের পরে এই লাইন করবো, 26,000 টাকা লভ্যাংশ প্রদান করে। স্যার, এটার একটা সূত্র আছে। কোনো সূত্রপুত্র না, এই 26,000 ডিভাইডেড বাই 4 লাখ গুণ 100, এটা জানতে কত হয়? হ্যাঁ, গড়
ARR এর অঙ্ক, এটা ফিনান্সের। আমি একবার ভাবলাম, হ্যাঁ এই ফিনান্সের কেউ আছেন? ARR এর অঙ্ক, ঠিক আছে ঠিক আছে। 12 আর 16 যোগ করে গড় করলে কত হয়? ঠিক আছে, হ্যাঁ 12 আর 16 তাহলে 24 28 তাহলে কত হয় এখানে? 14 লাখ। দেখেন তো এবার হয় কিনা। হ্যাঁ কত লিখছি? ও শুধু 26,000 লিখছি। দেখেন তো এবার কাটাকাটি করে দেখি আল্লাহর নামে। 3টা শূন্য বাদ, 3টা শূন্য বাদ, এই দুইটা বাদ, এই দুইটা বাদ, 14 দিয়ে 126, 126 যদি আমি বাদ করবো কত? 14 দিয়ে 14, উত্তর কত? 9। এটা হলো ফিনান্স। এই ফিনান্সের কেউ আছেন? এই ARR এর অঙ্ক করেছি কালকে লাস্ট ক্লাসে, কালকে করালাম ARR এর অঙ্ক। দেখেন তো ARR এর অঙ্ক না এটা? ARR এর সূত্র কি? কর পরবর্তী কি ছিল সূত্রটা বলেন? কর পরবর্তী, এই দেখেন ফিনান্সের সাথে হিসাব বিজ্ঞান আসলে কর পরবর্তী গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা ছিল, ডিভাইডেড বাই কি ছিল? গড় বিনিয়োগ ছিল না? গড় বিনিয়োগ ছিল, গুণ কত ছিল? 100 ছিল না? এবার দেখেন তো এখানে আমরা আসলে তাই করতেছে না। এখানে প্রথমে বিনিয়োগ 12 লাখ, আর একটা মানে আমাদের ওইখানে তো গড় বিনিয়োগ বলতে আমাদের তো প্রাথমিক বিনিয়োগ ছিল না? প্রাথমিক আর কি ছিল? সমাপনী ছিল না? দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিতাম না? সমাপনী, এটা ছিল না গড় বিনিয়োগের মানে কি? গড় বিনিয়োগ মানে প্রাথমিক বিনিয়োগ যোগ সমাপনী বিনিয়োগ ডিভাইডেড বাই কি? 2 না? তো দেখেন তো এখানেও তাই কিনা। 1 জানুয়ারি মানে এটা প্রাথমিক বিনিয়োগ, আর 31 ডিসেম্বর মানে সমাপনী বিনিয়োগ, তাহলে দুইটা বিনিয়োগ যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে আমাদের গড় বিনিয়োগ এখানে কত হচ্ছে? দেখেন সেই 14 লাখ টাকা। 12 আর 16 লাখ যোগ করে 14 লাখ টাকা। আর আমাদের কর পরবর্তী নিট মুনাফা, এখানে আসলে এটাই কর পরবর্তী, ঠিক আছে? মানে সবকিছু বাদ ছাড় দেওয়ার পরে যেটা আছে বন্টন যোগ্য, ঠিক আছে? যদিও এখানে এইটুকু হলো অ্যাকাউন্টিং এর ভাষায় এইটুকু অ্যাড করে দিছে। ফিনান্সের ওই ম্যাথটা ARR এর সাথে অ্যাকাউন্টিং এর এই যে শেয়ার প্রতি আয়, এই দুইটা ম্যাথ একসাথে অ্যাডজাস্ট করে এই ম্যাথটা তৈরি করছে, ঠিক আছে? তার মানে ফিনান্সের পোলাপাইন আপনারা কি মানে কি ভাবেন যে শুধুমাত্র মার্কেটিং এর পোলাপাইনরাই ফেভার পায়? দেখেন আপনারাও ফেভার পান, ঠিক আছে? যদি একটু কষ্ট করে ভাবতে পারেন। আমি একবার ভাবছি, ভেবে ভাবলাম দূর ফিনান্সের অঙ্কের মধ্যে আসবে কেন। ওকে, আসলেই খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা এবার কারা বুঝতে পারেননি? আমি ওরে পার্সোনালি বুঝালাম, এখন বলেন কারা বুঝতে পারেননি? আমি আরেকবার বোঝাই, কারা কারা বুঝতে পারেননি? আরেকবার বুঝে দিচ্ছি। দেখেন আপনারা এমনিতেই তো আমরা জানি যে হলো শেয়ার প্রতি আয় কিভাবে বের করতে হয়। শেয়ার প্রতি আয় হলো নিট লাভ থেকে আমরা কার টাকা বাদ দিই? নিট লাভ থেকে আমরা হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে টাকা থাকে এটা আমরা বাদ দিই। এখন অগ্রাধিকারের শেয়ার হোল্ডারদের টাকা এইটা যদি আপনি করেন কোনো সমস্যা নেই, করলেও 60,000 আসবে না। ওরা অলরেডি হিসাব করে বলে দিছে যে 60,000 টাকা লভ্যাংশ প্রদান করে, ঠিক আছে? তো আপনি যদি এইখানেও করেন 100 গুণ 10,000 করে যে টাকা পাবেন তার উপরে 6% করলেও 60,000 টাকা পাবেন। তো একই কথা আসলে। তো এই টাকাটা আপনি কি করবেন? এই টাকাটা আপনি নিট লাভ থেকে আগে বাদ দিবেন। আমরা একটু আগে করলাম এরকম একটা অঙ্ক, 1,86,000 টাকা থেকে আপনি আগে বাদ দিবেন কত টাকা? এই যে 60,000 টাকা বাদ দিবেন, দিলে আপনার থাকবে কত? 1,26,000 টাকা থাকবে। তার মানে এই 1,26,000 টাকা আপনি সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে কি করতে পারবেন? বন্টন করে দিতে পারবেন। সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে কি করে দিতে পারবেন? বন্টন করে দিতে পারবেন। এর বেশি টাকা বন্টন করতে পারবেন না। এখন সাধারণ শেয়ার হোল্ডারের সংখ্যা কত? এটা তো সাধারণত বলা থাকে, ঠিক আছে? সাধারণত বলা থাকে। আগের অঙ্কে বলা ছিল 50,000 সাধারণ শেয়ার থাকলে আমরা এর ডিরেক্টলি এই যে 1,26,000 আমরা ডিরেক্ট ওইটা দিয়ে ভাগ দিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু কি নেই, এরকম কোনো সংখ্যা বলা নেই, তাইলে এখানে মানে সংখ্যা বলা নেই, কিন্তু যেটা বলা আছে এখানে দুইটা টাকার পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে একটা বিনিয়োগ কত ছিল, বছরের শুরুতে বিনিয়োগ কত ছিল, এবং বছরের শেষে বিনিয়োগ কত ছিল, দুইটা দেওয়া আছে। তো আমরা যেটা করব, আমরা গড় বিনিয়োগ বের করে নিব, ঠিক আছে? আমরা গড় বিনিয়োগ বের করে নিব, ঠিক আছে? গড় কি বের করে নিব? বিনিয়োগ বের করে নিব, এরকম কোনো কিছু থাকলে, ঠিক আছে? তো গড় বিনিয়োগ বের করে নিতে গেলে আমাদের কি করতে হবে? এই যে 12 লক্ষ টাকা প্রথমে ছিল, 16 লক্ষ টাকা ছিল, এই দুটো আমরা কি করে দিব? যোগ করে দিব, ঠিক আছে? 12 লক্ষ যোগ 16 লক্ষ, ঠিক আছে? ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে 12 এখানে আলটিমেটলি হয় হলো 14 লক্ষ টাকা, ঠিক আছে? তো এই যে 14 লক্ষ টাকা গড় বিনিয়োগ দিয়ে আমরা ভাগ দিব, ঠিক আছে? এখানে কি দিয়ে ভাগ দিব?
এখানে দেখেন এই যে বলছে শেয়ার হোল্ডারগণের ইকুইটির উপরে উপার্জন হার, ঠিক আছে, ইকুইটির উপরে, হ্যাঁ, ইকুইটি মানে হলো এই যে গড় মূলধন আর কি, এটার কথাই বলতেছে। তাহলে এখানে ভাগ দিব হলে এই যে 14 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে। তাহলে নিচে পাতালাম 14 লক্ষ, উপরে পাতালাম 1,26,000। আমি উপরে একটু মুছে দিলাম, নাহলে কনফিউজ হয়ে যাবেন অনেকে যে কি করতেছে। গুণ কত? গুণ হলো পার্সেন্টেজ বের করতে চাচ্ছেন, তাই গুণ 100। এখন যদি শূন্যগুলা কাটেন, এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, এরপরে এই দুইটা শূন্য কাটেন, এই দুইটা শূন্য কাটেন, এবার 14 দিয়ে যদি আপনি 126 কে কাটেন, 14 করে নামতা পড়েন, 14 নং 126, তার মানে 9%। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, এরপরে হলো 33 নাম্বারটায় কি বলছে দেখেন, একটা হিসাবে হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ হলো 7,80,000 টাকা। এবার মোট লাভের হার দেওয়া আছে 40% আর নিট লাভের হার দেওয়া আছে 25%। আচ্ছা, আপনাদের কি আর্থিক মানে বিষাদায়ী বিবরণটা মনে আছে? একটু মনে করার চেষ্টা করেন তো, দেখতে কেমন ছিল ওই যে সব কাটা। ওখানে উপরে থাকতো না মোট লাভ? মোট লাভ থেকে আমরা কি বাদ দিতাম বলেন তো? মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিতাম না? পরিচালন ব্যয় কি করতাম? ব্যয় দিতাম না? দিলে আমরা কি পাইতাম? নিট লাভ পাইতাম না? পরিচালক মুনাফা। আচ্ছা, যাই হোক, পরিচালন মুনাফা, ব্যয় হোক আয় হোক, ঠিক আছে, ওগুলা বাদ দিয়ে মুনাফাই ধরি। আচ্ছা, কথা মতো মুনাফাই ধরি, ঠিক আছে। ধরলাম ওখানে পরিচালন কোনো আয় নেই, তাহলে কি পুরোটাই পরিচালন ব্যয় না? পুরোটাই পরিচালন ব্যয় তো নাকি? হ্যাঁ, তাহলে যেটা থাকে সেটাকে আমরা বলি নিট লাভ, ঠিক আছে। আপনারা ওই 9-10 এর অঙ্কের বইতে হয়তো অপরিচালন আয় ব্যয় দেখছেন, বাট এরপরে যত সামনের দিকে যাবেন তত এইগুলো আর থাকবে না, ঠিক আছে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন ইবিআইটি, ইআইটি এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এরপরে হলো তাহলে দেখেন এখন দেওয়া আছে লাভের হার 40% হলো মোট লাভের, তাহলে মোট লাভের হার দেওয়া আছে কত পার্সেন্ট? 40%। আর আমাদের নিট লাভের হার দেওয়া আছে কত পার্সেন্ট? 25%। তাহলে এইবার খেয়াল করেন তো, তাহলে আমার পরিচালন খরচ মাঝখানেরটা কত হবে? এটা যদি 40 হয় আর এটা 25 হয়, তাহলে এইখান থেকে কত বাদ দিলে 25 হয়? 40 থেকে কত বাদ দিলে 25 হয়, তাই না? দেখেন তো, 40 থেকে 15% যদি আপনি বাদ দেন তাহলে 25% হয় না? হয়? কথা বুঝছেন? আপনার মোট লাভের পার্সেন্টেজ দেওয়া আছে কত? 40%। আর আপনার নিট লাভের পার্সেন্টেজ দেওয়া আছে 25%। তাহলে 40% থেকে কি করছেন? আচ্ছা, এইখানে দেখেন মোট লাভ দেওয়া আছে কত? আপনার মোট লাভ কত পার্সেন্ট দেওয়া আছে? 40% দেওয়া আছে। আর হলো আপনার নিট লাভ কি দেওয়া আছে? নিট লাভ কত পার্সেন্ট দেওয়া আছে? 25% দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে 40% থেকে 25% এই যে তৈরি হয়েছে, তার মানে কিছু একটা কি হয়ে গেছে? কমে গেছে না? 40 থেকে 25 কেমনে হইলো? কি কমছে? এর মধ্যে 15 কমে গেছে না? তাই না? এখন এর মাঝখানে আসলে কমে কি? মোট লাভ থেকে কি বাদ দিলে নিট লাভ পাওয়া যায়? পরিচালন কি বাদ দিলে? পরিচালন ব্যয় বাদ দিলে নিট লাভ পাওয়া যায়, তাই না? কথা বুঝতে পারছেন? জি স্যার। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা জানি নিট লাভ পাওয়া যায়। তাহলে 40 থেকে 25 হয়, তার মানে মাঝখানের পার্থক্যটুকুই আমার পরিচালন ব্যয়। মোট লাভ যদি 40 হয়, নিট লাভ যদি 25 হয়, তাহলে মাঝখানের পার্থক্য পরিচালন ব্যয় হিসাবে এর খাতে কত যাবে? 15% যাবে না? যাবে তো? তার মানে আমরা পরিচালন ব্যয়ের পার্সেন্টেজ পেয়ে গেলাম 15%। এখন এইখানে কি বলছে? এখন বলছে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কত? আমরা অলরেডি এখানে তৈরি করে ফেলছি না যে পরিচালন ব্যয় 15%, তার মানে 7,80,000 টাকা যেটা, এটার উপরে আমরা ডিরেক্ট এখন যদি 15% করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এর উপরে যদি 15% করি তাহলে 78,000 আর কত? 78 এর অর্ধেক কত? 35 39 9 8 17 7 হাতে 1 8 9 10 11 1,70,000 টাকা। বোঝা গেছে? 1,70,000 টাকা। যারা বোঝেননি আমি তাদের জন্য আবার একটু বোঝাই দিচ্ছি। দেখেন, আমার এখানে দেওয়া আছে কি? নিট লাভ দেওয়া আছে না 7,80,000 টাকা। কি দেওয়া আছে? নিট লাভ দেওয়া আছে তো 7,80,000 টাকা। ওই কথা বলেন, যারা বোঝেননি তারা একটু কথা বলেন। 7,80,000 টাকা আমার নিট বিক্রয় দেওয়া আছে, নিট লাভ বলছে, নিট বিক্রয় দেওয়া আছে 7,80,000। এই নিট বিক্রয়ের হলো যদি আমি 40% করি তাহলে আমার কি বেরোবে বলেন তো? মোট লাভ বেরোবে। মোট লাভ বেরোবে না? হ্যাঁ, মোট লাভ বেরোবে। তাহলে চলেন আমরা একটু মোট লাভ বের করে দেখি। মোট লাভ তো সবাই বের করতে পারবেন, তাই না?
তাহলে মোট লাভ হলো কত পার্সেন্ট? 40%। তাহলে 7,80,000 এর 40% কত? 7,80,000 এর 40%, তাই না? তাহলে 7 লক্ষ, আমি আরেকটা পদ্ধতিতে করাচ্ছি আর কি, হ্যাঁ। 7,80,000 এর 40% যদি করেন তাহলে কত হবে? দেখেন তো, এখানে 10% হয় কত? 78,000 টাকা। তাহলে 78,000 যদি 10% হয় তাহলে এর 4 দিয়ে গুণ করবেন, করলে আপনার 40% টাকা বেরোবে। 0,0,0,0,0,0,0,0,0,0, 4 আটা 32 2 হাতে 3, 4 সাথে 28, 31। তার মানে 3,12,000 টাকা হয়। ঠিক আছে, আপনার মোট লাভ কত হয়? 3,12,000 টাকা হয়। এবার আপনার এখানে দেখেন তো কি দেওয়া আছে, এখানে আপনার কই গেল কোনটা জানি, এই যে নিট লাভের কত পার্সেন্ট দেওয়া আছে? 25% হলো নিট লাভ, হলো 25%। তাহলে 7,80,000 এর কত পার্সেন্ট? 25%। 7,80,000 এর কত পার্সেন্ট? 25%। তাহলে 7,80,000 এর 25% মানে কি? 7,80,000 এর 25% মানে হলো সহজ কথায় 4 দিয়ে ভাগ করা। 25% কোনো কিছুর 25% বের করা মানে হলো 4 দিয়ে ভাগ করা। কোনো কিছুর 25% বের করা মানে কত দিয়ে ভাগ করা? 4 দিয়ে ভাগ করা। ঠিক আছে, তো 4 দিয়ে যদি এখন ভাগ করি কত হয়? 4 একে 4 থাকে কত? 38। তাহলে কত? 4 নং 36 থাকে 2 20, 4 5 20, আর শূন্য থাকে 3টা। তার মানে আমার 1,95,000 টাকা হয় আমার কি? নিট লাভ। কি লাভ? নিট লাভ। এটা বুঝতে পারছেন? মোট লাভ আর নিট লাভ। মোট লাভ বের হয়েছে 3,12,000 আর নিট লাভ বের হয়েছে 1,95,000। এখন আমরা জানি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট লাভ পাওয়া যায়। এখন যদি আমরা সূত্রটাকে এইভাবে লিখি, আমার জানতে চাইছে পরিচালন ব্যয়, জানতে চাইছে কি? পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় সমান সমান মোট লাভ মাইনাস কি? মোট লাভ মাইনাস নিট লাভ। ঠিক আছে, নিট লাভ। তাহলে আমরা এখানে মোট লাভ বের করে ফেলছি। মোট লাভ বের করে ফেলছি কত? মোট লাভ বের করে ফেলছি 3,12,000 টাকা। মোট লাভ বের করে ফেলছি 3,12,000 টাকা। নিট লাভ বের করে ফেলছি 1,95,000 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকা থেকে যদি আমরা এই টাকা এখন বাদ দিই তাহলে আমাদের উত্তর বের হয়ে যাওয়ার কথা। তাহলে এখন চলেন বাদ দিয়ে দেখি। 0,0,0 3টা থেকে গেল, 5 আর কত হইলে 12, 5 7 হইলে 12, হাতে 1, 9 আর 1 10, আর কত হইলে 11, 1 হইলে হাতে কত? 1 আর 1 2, 2 আর কত হইলে 3, 1 হইলে, তার মানে 1,17,000 টাকা। ঠিক আছে, এইভাবে বুঝতে পারছেন? যারা আগের সিস্টেমে বুঝতে পারেননি তারা কি এই সিস্টেমে এখন বুঝতে পারছেন? ওই পোলাপাইন ঘুমাই গেছেন? বুঝছেন? বুঝছেন? তাহলে এখন পরের পদ্ধতিটা কি? তাহলে অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে না। তো সহজ কথাই হলো এত কিছু না করে আপনি কি করতে পারেন, যেহেতু আপনার মোট লাভ থেকে নিট লাভ বাদ দিতেই হচ্ছে, তাহলে এইখান থেকে পার্সেন্টেজ একবারে বাদ দিয়ে নেবেন। 40 থেকে 25% বাদ দিয়ে 15%। তাহলে এবার 7,80,000 টাকার উপরে আপনি কি করবেন? 15% করবেন। করলে আপনার একবারে পরিচালন ব্যয় বের হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটাই সহজ। আচ্ছা, এরপরে 34 নাম্বার দেখেন। এই 34 নাম্বারটা বেশ মজার অঙ্ক। হ্যাঁ, এটা হলো বেশ মজার অঙ্ক। চলেন, এটা হচ্ছে মজার তো অঙ্ক, কিন্তু আপনারা আজকে মজা পাবেন না, কারণ এগুলো আপনাদের করানো হয়নি এখনো। আচ্ছা, একটা দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া আছে 5,500 টাকা। মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70% এবং ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%। লাভের হার মোট ব্যয়ের 10%। পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন এই অঙ্ক করেননি আপনারা, করাইলে আচ্ছা তাও একটু দেখাই। কালকে আমরা দেখছিলাম মানে উৎপাদন ব্যয়টা। উৎপাদন ব্যয়তে কি ছিল বলেন তো? প্রথমে কি ছিল? প্রথমে কি ব্যয় ছিল? হ্যাঁ, কাঁচামাল ক্রয় ছিল। তারপরে আচ্ছা আমরা হ্যাঁ কি থাকে? মুখ্য ব্যয় পাওয়া যায়। তো আমরা ওই মেন গুলা নেই। হ্যাঁ, তো মুখ্য ব্যয় একবার লিখে ফেলি। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের পরে কি ব্যয় ছিল? মুখ্য ব্যয়ের পরে কি ব্যয় ছিল? আচ্ছা লিখে ফেলি কাঁচামালটাও। আচ্ছা ঠিক আছে, কাঁচামালটাও লিখে ফেলি। কাঁচামালটাও লিখে ফেলি। কাঁচামালের পরে কি ছিল? মুখ্য ব্যয় ছিল, তাই তো? মুখ্য ব্যয় ছিল মানে কাঁচামালটা এগুলো যোগ করলে মুখ্য ব্যয় ছিল। মুখ্য ব্যয়ের পরে কি ছিল? উৎপাদন ব্যয় ছিল, তাই না? উৎপাদন ব্যয় ছিল মানে এই যে পরোক্ষ ব্যয়গুলো যোগ করলে উৎপাদন ব্যয় পাওয়া যায়। এরপরে কি ছিল? মোট ব্যয় ছিল, তাই না? মোট ব্যয় ছিল। এরপরে কি ছিল? মোট ব্যয়ের পরে মুনাফা ছিল। এবার মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি থাকে? বিক্রয় মূল্য ছিল। এই টার্মগুলো কি চিনতে পারতেছেন? এবং এগুলো একটা ধারাবাহিক টার্ম না?
এগুলো একটার সাথে কি একটা রিলেটেড না, মানে একটার পরে একটা না। প্রথমে কাঁচামালের ব্যয় হয়, তারপরে এগুলো যোগ করলে হয় মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে আরও পরোক্ষ ব্যয়গুলো যোগ করলে হয় উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের সাথে পরিচালন ব্যয়গুলো যোগ করলে হয় মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে হয় বিক্রয় মূল্য। বোঝা গেছে? এই সিকোয়েন্সটা কি মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন তাহলে চলেন আমাদের হলো এই অঙ্কটা একটু তাহলে দেখেন বুঝেন নাকি, যদি এইভাবে করানো হয়নি। এখানে দেখেন একটা টাকা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 5,500 টাকা। তাহলে এই টাকাটাকে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। বিক্রয় মূল্য দেওয়া আছে 5,500 টাকা। আচ্ছা, পরের গুলা পড়ি। মুখ্য ব্যয় হলো মোট ব্যয়ের কত পার্সেন্ট? 70%। আর ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের 70%। লাভের হার মোট ব্যয়ের কত পার্সেন্ট? 10%। এই ইনফরমেশনটা দিয়ে শুরু করি। যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যের সাথে রিলেটেড ব্যয় কোনটা আছে, রিলেশন আছে কোনটা, কোন পার্সেন্টেজের? এ দেখেন লাস্টের পার্সেন্টেজের রিলেশন আছে। হ্যাঁ, বিক্রয় মূল্যের সাথে লাস্টের যে পার্সেন্টেজ এটা বলছে মোট ব্যয়ের 10%। তাহলে এখানে দেখেন এই যে মোট ব্যয়, মুনাফা, বিক্রয় মূল্য, তার মানে এই তিনটা কাছাকাছি এবং এর মধ্যে একটা রিলেশন আছে। এখানে বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 5,500 টাকা। কত দেওয়া আছে? 5,500 টাকা। আমার মোট ব্যয় কত এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের মুনাফা কথা কি বলছে? বলছে লাভের হার মোট ব্যয় 10%। লাভের হার মোট ব্যয়ের কত পার্সেন্ট? 10%। তার মানে মুনাফা যদি 10, লাভের হার মোট ব্যয়ের 10%, তার মানে যেটা উপরে ধরা হয় মোট ব্যয়ের, তার মানে মোট ব্যয়ের আমরা কত ধরবো? 100 ধরবো না? আর বিক্রয় মূল্যকে তাহলে আমরা কত ধরবো? 110 ধরবো না? এটা কি মনে আছে বিকলের সূত্র? যেটার উপরে ধরায় সেটাকে কি ধরতে হয়? 100 ধরতে হয় না? এখানে কি বলেছে দেখেন তো, মোট ব্যয়ের, মোট ব্যয়ের, মোট ব্যয়ের মানে কি? মোট ব্যয়ের উপরে না? লাভ কি? মোট ব্যয়ের উপর 10%, তাই না? লাভের হার মোট ব্যয়ের 10%, তার মানে লাভের হার মোট ব্যয়ের উপর 10% না? তার মানে মোট ব্যয়ের উপর বলছে, তার মানে যেটার উপরে ধরা হয় সেটাকে কি ধরতে হয়? 100 ধরতে হয় না? 100 ধরতে হয় তো? ওই পোলাপাইন, তার মানে মোট ব্যয় সমান 100, মুনাফা সমান 10, তাহলে আমাদের বিক্রয় মূল্য সমান কত? 110। তাহলে ওই যে যার টাকা ডিভাইডেড বাই তার হার, যার টাকা ডিভাইডেড বাই তার হার, ডিভাইডেড বাই কি? তার হার গুণ যেটা জানতে চাই, গুণ যেটা জানতে চাই, এরকম একটা সূত্র দিয়ে আমরা এই সবগুলো অঙ্ক করবো, মানে এই অঙ্কটা করবো পুরোটা। তাহলে যার টাকা বলতে এখন একটাই তো টাকা দেওয়া আছে 5,500। এখন এর হার কত বের করে ফেলছি? 110 বের করে ফেলছি না আমরা এখান থেকে? গুণ আমরা যদি 100 দিই তাহলে আমরা কি এখানে কি বের করতে পারবো বলেন তো? আমরা মোট ব্যয়ের টাকাটা বের করতে পারবো, তাই না? তাহলে এখন চলেন এটা যদি আমি কাটাকাটি করি, 5-11 কত হয়? 55 হয়। এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে থাকে কত? 5-এর পরে 3টা শূন্য থাকে, তার মানে আমার মোট ব্যয় বের হয় কত টাকা? 5,000 টাকা, ঠিক আছে? তাহলে আমার মোট ব্যয় যদি 5,000 বের হয়, এরপরে দেখি কি ইনফরমেশন দেওয়া আছে। বলা আছে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় মোট ব্যয়ের কত পার্সেন্ট? 70%। তাহলে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%, মোট ব্যয়ের 70% কি? মোট ব্যয়ের 70% কি? মুখ্য ব্যয়। মোট ব্যয়ের 70% কি আমার? মুখ্য ব্যয়। তাহলে এইটা কি 70% আপনি করতে পারবেন? 5 7 কত? 35, 3,500 টাকা না? বুঝছেন কি করছি? মুখ্য ব্যয় কি 3500 টাকা না? হ্যালো হ্যালো, হ্যাঁ, মুখ্য ব্যয় কোন পর্যন্ত বুঝতে পারছেন? এই শুধু লাস্টেরটা বুঝতে পারছেন, লাস্টের লাইনটা? হ্যাঁ, এইবার এই প্রশ্নটা এখানে পড়েন। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় দেখেন এই প্রথম লাইনটা পড়েন। মুখ্য ব্যয় মোট ব্যয়ের কত পার্সেন্ট? 70%। মুখ্য ব্যয় মোট ব্যয়ের কত পার্সেন্ট? 70%। মুখ্য ব্যয় মোট ব্যয়ের কত পার্সেন্ট? 70%। তাহলে মোট ব্যয়ের কত পার্সেন্ট? 70%। তাহলে আমরা এই যে মোট ব্যয় তো বের করে ফেলছি, মোট ব্যয়ের 70% করলে আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো না? পাবো? হ্যাঁ, তাহলে এই যে 5,000-এর 70% কত? 3,500 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরো করতে থাকি, এখনো জানি না অঙ্ক কই নিয়ে যাবে। পরেরটা বলছে ক্রয় মূল্য হলো মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট? 70%। ক্রয় মূল্য মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট? 70%। তাহলে এইবার এই যে ক্রয় মূল্যটা, এই যে কাঁচামাল, ঠিক আছে, কাঁচামালের যে ক্রয় মূল্য এটার কথা বলতেছে। তাহলে ক্রয় মূল্য এটার কত পার্সেন্ট? 70%। এটার 70% কেটা? ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এই 3500 70% করলে আমরা বুঝতে পারবো আমাদের ক্রয় মূল্য কত, এবং এটাই আমাদের জানতে চাইছে, ঠিক আছে? তাহলে এই 3,500 70% যদি আপনি করেন তাহলে কত হবে? 10% করলে 350 হয়, এর সাথে আমি 7 গুণ করলে 70% হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 7 0 0, 5 7 35-এর 5, হাতে 3, 7 3 7 21 আর 3
24, ঠিক আছে? তার মানে 2450 টাকা হয়। এই যে 2450 টাকা। বোঝা গেছে অঙ্কটা? হ্যালো? হ্যাঁ, কিছু করার নেই, ইহার নাম অ্যাডমিশন। রিটেনও 1 নম্বর, এমসিকিউ 1 নম্বর। রিটেন এমসিকিউ এর সাথে পার্থক্য কি? সব এক। রিটেনে কি 2 করে কোনো প্রশ্নে? রিটেনেও 1, এমসিকিউ তে 1, তো একই তো। ওটা তো এই জন্য বাসায় বিশেষ করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? জায়গাটা একটু বোঝা দেবে। হ্যাঁ, প্রশ্নটা একটু দেখেন আরেকবার। প্রশ্নটা কি বলছে? প্রশ্ন কি দেখতে পাচ্ছেন না, তাই না? দাঁড়ান আমি দেখাচ্ছি। প্রশ্নটা কি বলছে? বলছে না লাভের হার মোট ব্যয়ের কত পার্সেন্ট? 10%, তাই বলছে না? লাভের হার মোট ব্যয়ের 10%, মোট ব্যয়। তাহলে যেটার উপরে বলে সেটারে কি ধরতে হয়? 100 ধরতে হয় না? মোট ব্যয়ের 10% বলছে, তাহলে মোট ব্যয়টা কত ধরবো? 100। মোট ব্যয়ের 10% কি লাভ না? লাভ মেয়ের আর এক নাম কি? মুনাফা। তাহলে মুনাফার এখানে আমরা 10 লিখতে পারি। তাহলে আমার বিক্রয় মূল্য কি বাড়বে না কমবে? ক্রয় মূল্য থেকে বাড়বে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110%, তাই না? এর হার কত? 110, তাই তো? এবার যার টাকা তার হার। আমাদের টাকা দেওয়া আছে কিসের? বিক্রয় মূল্যের টাকা দেওয়া আছে 5500 টাকা দেওয়া আছে। তাহলে এই 5500 টাকা বিক্রয় মূল্যের হার কত? যার টাকা তার হার দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5500 এর হার কত? 110। 100 গুণ দিলে কি বের হবে? মোট ব্যয় বের হবে। কি বের হবে? মোট ব্যয় বের হবে। মোট ব্যয় বের হলো কত? 5000 টাকা। ব্যাস এই পর্যন্ত করলাম। করার পরে আমাদের প্রশ্নে আবার বলেছে যে মুখ্য ব্যয় মোট ব্যয়ের 70%। মুখ্য ব্যয় মোট ব্যয়ের কি কত পার্সেন্ট? 70%। তাহলে এখানে এটার যেটা বের হলো এটার উপরে 70% করলে বের হবে হলো মুখ্য ব্যয়। এবার মুখ্য ব্যয়ের আবার 70% বলছে কাঁচামাল, মানে এর উপরে আবার 70% করলে যেটা বের হবে সেটা হলো 2450। ঠিক আছে? বোঝা গেছে? ওকে, এবার 35 নাম্বার। 2023 সালে 1 জানুয়ারি দেনাদার হিসেবে যে ছিল কত? 49,000 টাকা। জানুয়ারি মাসের নগদান বইয়ের সারসংখ্যা থেকে প্রতিমান হয় যে উক্ত মাসে দেনাদারের নিকট থেকে 42,000 টাকা আদায় করা হয়। এটা করানো আপনাদের না করানো না? দেনাদার হিসেবে সমাপনী যে 31 জানুয়ারি তারিখে ছিল 90,000 টাকা। ওই মাসে 4,000 টাকা কুরিন অবলম্বন করা হয়। হ্যাঁ, কুরিনের পরিমাণ 4,000 টাকা। নগদ বিক্রয়ের পরিমাণ ছিল 17,000 টাকা। জানুয়ারি মাসে মোট বিক্রয়ের কত? এটা কি আপনাদের ইন্টেনসিভ কেয়ারে আসছিল না? করানো হয়েছিল? হ্যাঁ, করাই দিন। আর করানো লাগবে? হালকা করে করা দেয় কেমনে রে? আপনি একটু দেখাই দেন তো হালকা করে কেমনে করা দেয়। মোট বিক্রয় বের করবো। মোট বিক্রয় বের করতে গেলে আমার তো আগে কি লাগবে? ধারে বিক্রয় লাগবে না? এখন ধারে বিক্রয়ের সূত্র কি? আমরা সমাপনী দেনাদারের একটা সূত্র দিয়ে আমরা করছিলাম। সমাপনী দেনাদার আমরা কিভাবে বের করি? প্রারম্ভিক দেনাদার যোগ হলো কি? ধারে বিক্রয় যোগ কি? ধারে বিক্রয় মাইনাস কি? কুরিন। নগদ বিক্রয় করতে আসলে মাঝখানে আবার তারপরে কি? নগদ আদায়। ও এটা তো মাইনাস, সরি। নগদ আদায় করলে আমার কি দেনাদার কমে যায় না? কুরিন হলে দেনাদার কমে যায় না? যেগুলো দ্বারা কমে যায় সেগুলো তো মাইনাস। এই ছিল আমাদের সূত্র। তাহলে এই অঙ্কে আমার সমাপনী দেনাদার কত দেওয়া আছে? সমাপনী দেনাদার দেওয়া আছে 90,000 টাকা। সমাপনী দেনাদার দেওয়া আছে কত? 90,000 টাকা। প্রারম্ভিক দেনাদার কত দেওয়া আছে? এই যে 1 জানুয়ারি 49,000 টাকা। আপনারা সবাই শীট নিয়ে বসছেন তো? মানে সিনেমা দেখতেছেন? সিনেমা কথা দেখাচ্ছে তাই সিনেমা দেখতেছেন। সবার কাছে শীট থাকার কথা।
সবার কাছে শীট থাকার কথাই। দেখেন এই মাসে কুড়িন 4000 টাকা কুড়িন অবলোপন করা হয়, তার মানে আমাদের কুড়িন হলো 4000 টাকা। আর নগদ আদায়, এখানে দেখেন নগদ কত টাকা আদায় করছে, 42,000 দেনাদারের কাছ থেকে 42,000 টাকা নগদ আদায় হয়, তার মানে এখানে হলো 42,000 টাকা। তাহলে এবার আমি বক্সের জায়গাটা ফিল আপ করবো। তাহলে এই যে 90,000, এই পাশে আসলো 49,000, এই পাশে আসলো 4,000, এই পাশে আসলো প্লাস হয়ে আসলো 42,000 সমান সমান এই যে বক্স। তাহলে এখন যদি আমি করি কত হয়, দেখেন এখানে এই 42 আর 4 46,000, তাহলে 46,000 আর এই 49,000 যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে থাকে কত, মাইনাস 3,000 থাকে। তাহলে 90,000 থেকে 3,000 গেলে 87,000 টাকা থাকে। 80,000 ঠিক আছে, এই স্যার ধরেন আমরা হলো এই 2000 কত সাল, এটা 21-22টা আরেকবার শুরু করি। আমরা রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, তো তার জন্য আবার নতুন করে শুরু করতেছি। 21-22-এর প্রথম প্রশ্নটা ছিল অনুপার্জিত আয় সমন্বয় কি নির্দেশ করে। তো অনুপার্জিত আয় যদি আপনি সমন্বয় করেন, এমনিতেই অনুপার্জিত আয় কি থাকে, অনুপার্জিত আয় আমরা জানি এটা হলো একটা দায়, তার মানে দায় সবসময় কি জের হবে, ক্রেডিট জের হবে, তাই না? অনুপার্জিত আয় মানে দায়, দায় হলো ক্রেডিট জের। তাহলে আপনি যদি সমন্বয় করেন তাহলে এখন কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে অনুপার্জিত আয় স্বাভাবিকভাবে ক্রেডিট থাকে, সমন্বয় করলে এটা ডেবিট হয়ে যাবে। তাহলে অনুপার্জিত আয় হবে ডেবিট আর সেবা আয় হবে ক্রেডিট। তাহলে এখন অনুপার্জিত আয় যখন ডেবিট হয়ে গেল তখন আমার কি হলো, দায় কমে গেল, দায় হ্রাস পেল, আর কি হলো, আয় বৃদ্ধি পেল। ঠিক আছে, তার মানে আমার এ নাম্বার হবে উত্তর। বুঝতে পারছেন আশা করি। 26 নম্বরে হলো তারল্য অনুপাত কি নির্দেশ করে। তারল্য অনুপাত ব্যবসার চলতি দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে। ঠিক আছে, এটা একদম মুখস্থ করবেন। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো তারল্য অনুপাত আর একটা হলো সচ্ছলতার অনুপাত। ঠিক আছে, একটা হলো তারল্য অনুপাত, খাতায় লিখে রাখতে পারেন, এই দুটো আসতে পারে। তারল্য অনুপাত, তারল্য অনুপাত কি নির্দেশ করে, তারল্য অনুপাত নির্দেশ করে হলো ব্যবসায়ের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। ঠিক আছে, চলতি দায় পরিশোধের ক্ষমতা। ঠিক আছে, মানে কত দ্রুত করতে পারবে আর কি, পরিশোধের ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা। ঠিক আছে, আর আরেকটা আছে সেটা হলো সচ্ছলতার অনুপাত। ঠিক আছে, সচ্ছলতার অনুপাত। ঠিক আছে, সচ্ছলতার অনুপাত নির্দেশ করে হলো দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা। ঠিক আছে, দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। তাহলে চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে তারল্য অনুপাত, আর দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে কে, সচ্ছলতার অনুপাত। কে নির্দেশ করে, সচ্ছলতার অনুপাত। মনে থাকবে। তাহলে তারল্য অনুপাত হলো ব্যবসায় চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। এরপরে 27 নম্বরে আসেন, নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা কি হবে, বৃদ্ধি পাবে। কোন লেনদেনটি করলে মোট সম্পত্তি বৃদ্ধি পাবে আর কি। এখন খেয়াল করেন, এই নাম্বার অপশনটা পড়ি, নগদ 15,000 টাকার দায় পরিশোধ করা হলো। তাহলে দায় যদি পরিশোধ করেন, এই সেম জিনিসটা আমরা আগের একটা, একটু জোরে বলেন। ওকে, আমরা এই সেম অঙ্কটাই বছর 2 আগে, মানে 2 বছর প্রায়, মানে কালকে প্রথম যে ক্লাস শুরু করছিলাম সম্ভবত প্রথম ক্লাসের একটা কোশ্চেন এই সেম প্রশ্নটাই ছিল। তো নগদ 15,000 টাকার দায় পরিশোধ করলে আমার কি হবে, এল কমে যাবে। আর কি হবে, নগদ টাকা দিয়ে যেহেতু পরিশোধ করতেছেন তাহলে আপনার নগদ টাকা কমে যাবে, অর্থাৎ এ কমে যাবে। এরপরে বি নাম্বারে কি বলতেছে, নগদ 15,000 টাকায় একটা গাড়ি ক্রয় করা হলে, তাহলে নগদ 15,000 টাকায় যদি আপনি একটা গাড়ি ক্রয় করেন তাহলে আপনার নগদ টাকা কমে যাবে, আর কি হবে, এ কমে যাবে। আর কি হবে, গাড়ি ক্রয় করলে আপনার গাড়ি কি হবে, বাড়বে, তাই না? নগদ টাকা কমে গেল আর কি হলো, আপনার গাড়ি বাড়লো, তার মানে এ কমে গেল আর এ বৃদ্ধি পাইলো। সি নাম্বারে হলো ধারে 15,000 টাকা একটা আসবাবপত্র ক্রয় করলেন, তাহলে আপনার আসবাবপত্র যখন ক্রয় করলেন তাহলে আসবাবপত্রের পরিমাণ বাড়লো, আর আপনি ধারে ক্রয় করছেন, তার মানে কি, ধারে যদি ক্রয় করেন তাহলে আপনার পাওনাদার কি হয়ে যাবে, বেড়ে যাবে না? পাওনাদারকে পরে টাকা পরিশোধ করা লাগবে, তার মানে আপনার হলো এল বৃদ্ধি পাবে আর এ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটার সাথে এর ঠ্যাঙের সাথে লেগে গেছে, ধরেন আমি ওটাকে একটু ভালো করে দেখি। এল কি হবে, এল এখানে হলো বৃদ্ধি পাবে, এল কি হবে, আরে দূর যন্ত্রণা, এল বৃদ্ধি পাবে। ঠিক আছে, এল কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপরে ডি নাম্বারে বলছে দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় করা হলে, 15,000 টাকা আদায় করা হলে কি হবে। তাহলে দেখেন তো, আপনার এ বৃদ্ধি পাবে, আর কি হবে, দেনাদারের কাছ থেকে আপনি টাকা আদায় করতেছেন, তার মানে নগদ টাকা বেড়ে যাচ্ছে, আর কি হচ্ছে, আপনার যে দেনাদার ছিল সেই দেনাদারের পরিমাণটা কি হয়ে গেল, কমে গেল। ঠিক আছে, তার মানে আপনার এ বৃদ্ধি পেল, এ হ্রাস হইল। ঠিক আছে, আচ্ছা এখন
ঘটনা কি ঘটলো? ঘটনা বলছে যে নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি ডি নাম্বারে যাই, ডি নাম্বারে তো একটা বাড়তেছে একটা কমে যাচ্ছে, আলটিমেটলি তো আমার এ কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, মানে কোনো বৃদ্ধি হচ্ছে না। বৃদ্ধি হচ্ছে তার মানে এ মোট সম্পদ না বাড়তেছে না কমতেছে, মোট সম্পদ যতটুকু বাড়তেছে ততটুকু কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই সেম ঘটনা ঘটতেছে দেখেন তো এই যে বি নাম্বারে, যতটুকু বাড়তেছে ততটুকু কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যতটুকু বাড়তেছে ততটুকু কমে যাচ্ছে। তার মানে আমরা শিওর যে আমাদের বি উত্তর হবে না, ডি উত্তর হবে না, কারণ দুইটার কোনোটা দিয়ে আসলে বাড়তেছে না, অপরিবর্তিত থাকতেছে। যতটুকু বাড়তেছে ততটুকুই কমে যাচ্ছে, তার মানে কোনো পরিবর্তন সৃষ্টি হচ্ছে না। এরপরে আমরা যদি এ নাম্বারের দিকে দেখি, তাহলে এ নাম্বারে এও কমে যাচ্ছে, এলও কমে যাচ্ছে, অর্থাৎ দুইটাই কমে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কথা বলেছে বৃদ্ধির কথা জিজ্ঞাসা করছে। তাহলে এ নাম্বারে উত্তর হবে না, কেন? কারণ দুইটা আসলে কমে যাচ্ছে, আমার এ কমে যাচ্ছে। তাহলে এইখানে একমাত্র সি নাম্বার অপশন আছে যেটাতে আমার 15,000 টাকার এ বাড়তেছে এবং মানে এল বাড়তেছে 15,000 টাকা, দায় বাড়তেছে 15,000 টাকা। এখন ওটা দায় বাড়তেছে এটা তো আমাদের জিজ্ঞাসা করেনি, আমাদের জিজ্ঞাসা করছে মোট সম্পদ 15,000 টাকা কোথায় বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমার সি নাম্বারে হলো মোট সম্পদ 15,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে 27 নাম্বার? জি স্যার। ওকে, এবার 28 নাম্বার দেখেন, বাটা কার ওয়াশ কম গত মাসে 100টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি 7 টাকা করে চার্জ করছে। ঠিক আছে, ওই মাসে কোম্পানি শুধু 83 টাকা ইউটিলিটি বিল, 300 টাকা মজুরি খরচ এবং 31 টাকা সাবান বাবদ খরচ করে। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউটিলিটি এবং সাবান বাবদ যে বিল এটা পরিশোধ করা হয়নি। ওই মাসে বিটার নিট আয়, ঠিক আছে, বিটা মানে এই যে কোম্পানির নিট আয় বা লোকসান কত এইটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, তাইলে ও যদি প্রত্যেকটার জন্য 7 টাকা করে ওয়াশের জন্য নেয়, তাহলে কতগুলো গাড়ি ওয়াশ করছে দেখেন তো? 100টা গাড়ি ওয়াশ করছে, তার মানে ওর আয় হয়েছে কত টাকা? 700 টাকা আয় হয়েছে না? আয় হয়েছে কত? ওই ছেলেবেলে আছেন? আয় হয়েছে কত? 700 টাকা আয় হয়েছে না গত মাসে? জি স্যার। 100টা গাড়ি ওয়াশ করছে, প্রত্যেকটার জন্য 7 টাকা করে নিছেন। ঠিক আছে, তাহলে আপনার 700 টাকা আয় হয়েছে। এখন ব্যয় কি কি হয়েছে দেখেন তো? ব্যয় কিসে কিসে ব্যয় হয়েছে? ব্যয় হয়েছে আপনার ওই মাসে 83 টাকা ইউটিলিটি খরচ আর 300 টাকা মজুরি। ঠিক আছে, আর এই সাবান বাবদ খরচ হয় 300 টাকা মজুরি এবং 31 টাকা সাবান বাবদ খরচ হয়। তাহলে এই তিনটা খরচ হয়, 31 টাকা, 300 টাকা আর 83 টাকা খরচ হয়। ঠিক আছে, এখন কি জিজ্ঞেস করছে যে মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউটিলিটি এবং সাবান বাবদ বিল পরিশোধ করা হয়নি। তাহলে হলো আমরা চলেন, তাহলে এখন যদি বাদ দিই তাহলে কোনটা? তিনটা খরচ বাদ যাবে না? 383 আর 31, তাহলে কত হবে? 380, 400, কত কত হয় যোগ করলে? ওই যোগ করলে কত হয়? 414। এদিনটা যোগ করেন, 380, 80, 90, 110, 310, আচ্ছা 14। স্যার 414। ও 414, হ্যাঁ 414 যদি এখন বিয়োগ করেন, মানে এখানে 300, এইগুলা 383 আর কত? 31, তাহলে 414। এখন বিয়োগ করলে কত থাকবে? 6, হাতে থাকে 1, 286। 286। তার মানে উত্তর কত? 286 টাকা কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে, কারণ আয় বেশি হয়েছে, তাহলে হবে লাভ। ঠিক আছে, বি নাম্বার উত্তর। ঠিক আছে, এত সহজ প্রশ্ন দেশকে নাকি কোনো গাবলা আছে? এটার উত্তর কি রে? এটা কোনো অধ্যায় না, এটা হলো ক্লাস 3 অধ্যায়, কোনো অধ্যায় ফধ্যায় না। আয়তে ব্যয় বাদ দিতে কত টাকা আয় হয়েছে আর কত টাকা ব্যয় হয়েছে, এই আসলে কি এই নাকি আর কোনো গাবলা আছে? আমার তো এত সহজ প্রশ্ন বিশ্বাস হচ্ছে না। স্যার নিচে আরো প্রশ্ন আছে তো এগুলো অনেক কঠিন কঠিন। 28 বি, তাই তো? হেই দেখ, এত সহজ প্রশ্ন দেয় কেমনে ভাই? এর কাদের? আমরা তো বঞ্চিত, সুবিধা বঞ্চিত আমরা। 2021-22 আসছে, আমরা তো সুবিধা বঞ্চিত, আমাদের তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামা উচিত। হ্যাঁ, এই প্রশ্ন দিলে হবে? দেখ প্রারম্ভিক। আচ্ছা, আমরা এবার 27-এর পরে সরি 28-এর পরে আমরা এখন 29-এ যাবো। 29-এ যাওয়ার আগে আমরা যেটা করবো এটা মুছে ফেলবো। 29-এ কি বলতেছে? 29-এ বলতেছে সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবগুলো কোনগুলা? এই দেখ, এত সহজ প্রশ্ন। ডেবিট ব্যালেন্স কোনটা কোনটা যায়? কেটা পারে না বলেন? সম্পদ যায়, ব্যয় যায়, মালিকানা সত্ত্ব যায়।
সম্পদ যায়, মালিকের উত্তোলন যায়, ব্যয় যায়। এখন মালিকানা সত্ত্ব কি পুরোটা যায়? মালিকানা সত্ত্বের আমি বলছিলাম ডেবিটে যায় হলো উত্তোলনটা, ঠিক আছে? আর গত ক্লাস যদি করে থাকেন, আর এখানে থাকে হলো মূলধন, ঠিক আছে? তার মানে এটা তো আসলে তাহলে শিওর সঠিক হলো না, হইলো? এর মধ্যে আয় আছে, মালিকানা সত্ত্ব এখানে ব্যাপারটা ক্লিয়ার না, ঠিক আছে? মালিকানা সত্ত্বের মধ্যে আয় ব্যয়ও থাকে, তার মানে এটা হলো মালিকানা সত্ত্ব যেহেতু বলছে এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার না, তার মানে আমাদের উত্তর হবে ডি নাম্বার, যেহেতু এখানে উত্তোলন, ব্যয় আর সম্পদ তিনটা স্পষ্ট করে বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 30 নাম্বার দেখেন। 30 নাম্বারে বলছে প্রারম্ভিক মজুদ মাল ৭৫০০ টাকা, ক্রয় ৫২৫০০ টাকা, বিক্রয় দেওয়া আছে ৫০০০০ টাকা। লাভের আর 20% হলে মজুদ মাল কত হবে? এটাও তো সেই বিকলের অঙ্ক, তাই না? চলেন করে বলেন। সমাপনী মজুদ পণ্য বের করতে হবে। মজুদ মাল মানে সমাপনী মজুদ পণ্য বের করতে হবে। এখন সমাপনী মজুদ পণ্য বের করতে গেলে আমাদের কি বের করা লাগবে বলেন? সমাপনী মজুদ পণ্যের সূত্র কি? ওই সমাপনী মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়। সমাপনী মজুদের সূত্র হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, না? বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এখন এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কি দেওয়া আছে? দেখেন তো, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, তার মানে আমরা যোগ করলে মোটামুটি পেয়ে যাচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে 52 আর 8, তার মানে ৮০,০০০ টাকা। 8 মানে দুইটা ৫০০ যোগ করে একবারে বললাম 1, তার মানে 52 আর 8 হলো ৬০,০০০ টাকা। তার মানে আমাদের বিক্রয়যোগ্য ব্যয় হলো, পণ্যের ব্যয় হলো ৬০,০০০ টাকা। বুঝতে পারছেন? এইটা আর এইটা যোগ করলে হয় ৬০,০০০ টাকা। তার মানে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত টাকা? আই রে কম্পিউটার রে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হলো ৬০,০০০ টাকা, ঠিক আছে? কেমনটা লাগে? শেষ, ধ্বংস। আচ্ছা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হলো ৬০,০০০ টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় আমরা এখান থেকে বের করবো। দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের এই যে 20% লাভের এই অঙ্কটা করা লাগবে। আমাদের দেওয়া আছে বিক্রয় হলো ৫০,০০০ টাকা, লাভের আর 20% মজুদ। এখন তাহলে এইটা দিয়ে আমরা হলো বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করার চেষ্টা করব। আমরা বিকলের সূত্র তো জানি, বিকল, তাই না? বিকল। এখন বিকল দিয়ে যদি করি, এখানে খেয়াল করেন তো, আমাদের হলো লাভের আর বলা আছে 20%। বলছিলাম যদি কিছুর উপরে বলা না থাকে তাহলে কিসের উপরে ধরতে হবে? বিক্রয়ের উপরে ধরতে হবে। আর যেটার উপরে ধরতে হবে সেটা কত? 100। আর আমাদের লাভের হার কত বলছে? লাভের হার বলছে হলো কত? 20%। লাভের হার কত? 20। তাহলে এখানে লিখলাম 20। তাহলে ক্রয় মূল্য কত হবে? 80 হবে না? এটা 100, এটা যদি 20 হয় তাহলে মাঝখানে কত হবে? 80 হবে না? হ্যাঁ। এখন আমাদের টাকা দেওয়া আছে কিসের টাকা? দেখেন তো, আমাদের বিক্রয়ের টাকা দেওয়া আছে ৫০,০০০ টাকা। তাহলে এখানে বসালাম ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা কিসের টাকা? বিক্রয়ের টাকা। তাহলে বিক্রয়ের টাকাকে আমরা বিক্রয়ের হার দিয়ে ভাগ দিব। গুণ দিব কি দিয়ে? গুণ দিব হলো, আমরা জানতে চাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মানে যে মানে ক্রয় মূল্য দিয়ে গুণ দিব, ঠিক আছে? তার মানে আমরা ৮০ দিয়ে গুণ দিব। গুণ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তাহলে এখন যদি কাটাকাটি করি, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য, তাহলে ৫টা কত? ৪০। তার মানে ৪০,০০০ টাকা। তাহলে ৬০,০০০ থেকে ৪০,০০০ টাকা বাদ দিলে আমাদের নির্ণয় উত্তর কত? ২০,০০০ টাকা। এটাই আমাদের উত্তর। বোঝা গেছে না যায়নি? সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আল্ট্রা চেপে কাজ করে না রে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন 31 বলছে এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা করে 10,০০০ একক প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারি 16 তারিখে 11 টাকা করে 5,০০০ একক এবং জানুয়ারি 25 তারিখে প্রতিটি 12 টাকা করে 3,০০০ একক পণ্য ক্রয় করে। জানুয়ারি 29 তারিখে কোম্পানি প্রতিটি 25 টাকা করে 12,০০০ একক পণ্য বিক্রি করে। এখন ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে?
যদি কোম্পানি অবিরাম মজুত পণ্য পদ্ধতি অনুসরণ করে এটার কোনো কাজ বাজ নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু ভালো করে লিখে নিই এখানে, এটা পড়ে আসলে মাথা ঘোরে। তো প্রত্যেকটা 10 টাকা করে কিনছে, তাই না? মানে 10,000 প্রারম্ভিক মজুত পণ্য ছিল, 10 টাকা করে 10,000 ছিল, ঠিক আছে। তাহলে আমরা একটু লিখে নিই কি কি ছিল। 10 টাকা করে 10,000, মানে 1 তারিখে হলো 10 টাকা করে 10,000, ঠিক আছে। 10,000, 10 টাকা করে ছিল 10,000, 10 টাকা করে 10,000। এরপরে হলো 16 তারিখে 11 টাকা করে 5,000, 11 টাকা করে কি 5,000, 16 তারিখে 11 টাকা করে 5,000, ঠিক আছে। কি ছিল এত মাসে দেখি না, আচ্ছা 11 টাকা করে 5,000। এরপরে কি, এরপরে হইলো, এরপরে কি বলছে, এরপরে বলছে 25 তারিখে 12 টাকা করে 3,000 একক ক্রয় করে, ঠিক আছে। 25 তারিখেও কিনতেছে 3,000, 12 টাকা করে 3,000। এখন এই যে 25 তারিখে 12 টাকা করে 3,000, ঠিক আছে। ব্যাস, এগুলো লিখে ফেললাম। এবার বিক্রি করবে কবে? 29 জানুয়ারি। প্রত্যেকটা 25 টাকা করে বিক্রি করতেছে, 25 টাকা করে 12,000 একক বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য তো দেওয়া থাকার কথা না। 29 তারিখে 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রি করছে। আচ্ছা, যাই হোক, 12,000 একক আমরা বিক্রি করবো 29 তারিখে, 12,000 একক। তাহলে 12,000 একক যদি আমি বিক্রয় করতে যাই, আমি যদি 12,000 একক পণ্য বিক্রি করতে যাই, আমার এটা কি পদ্ধতি? ফিফো পদ্ধতি। তাহলে ফিফো পদ্ধতিতে কোনগুলো আগে বিক্রি হবে? আগে প্রথমগুলো বিক্রি হবে। তাহলে আগে প্রথমগুলো যদি বিক্রি করতে হয়, তাহলে এই 10,000 বিক্রি হবে এখান থেকে, আর এখান থেকে বিক্রি হবে 2,000, এখান থেকে বিক্রি হবে কত? 2,000। তার মানে এখানে আসলে থাকবে কত? সমাপনী মজুত পণ্য বের করতে বলছে, তাহলে যেগুলো থাকবে সেইগুলো নিয়ে আমাদের কাজ। এখানে থাকবে 3,000, এখানে থাকবে 3,000। এখন খেয়াল করেন, এখানে যে 3,000 আমরা প্রত্যেকটা কিনছিলাম কত দিয়ে, এখন আমরা ওই একক দিয়ে গুণ দিব। এখানে কিনছিলাম প্রত্যেকটা 11 টাকা করে, আর এখানে কিনছিলাম 12 টাকা করে। তাহলে 3 11 এখানে হবে 33,000 টাকা, আর এখানে 3 12 এখানে আমাদের হবে হলো 36,000 টাকা, ঠিক আছে। তাহলে 33 আর 36 কত? 69,000। হ্যাঁ, 69, হ্যাঁ 69,000 টাকা, ঠিক আছে। এই হবে আমাদের উত্তর, ঠিক আছে। বোঝা গেছে না বোঝা যায়নি? বাকিরা কি বুঝছেন? এই যে আমি এখানে ইনফরমেশন গুলো জাস্ট লিখে নিছি। 1 তারিখে 10 টাকা করে 10,000 একক কিনছে, 11 টাকা করে 16 তারিখে 5,000 একক কিনছে, আর 25 তারিখে 12 টাকা করে 3,000 একক কিনছে। এখন আমাদের লাস্টে আমাদের বলছে যে বিক্রি করছে হলো 12,000 একক। এখানে 25 টাকা তো ভুলে লিখছে, 12,000 একক পণ্য বিক্রি করছে। তাহলে 12,000 একক যদি পণ্য বিক্রি করে, ফিফো পদ্ধতি তো আমরা করছি, ফিফো পদ্ধতিতে আমরা জানি প্রথমগুলো আগে বিক্রি হয়। তাহলে প্রথম কতগুলো, মানে কোনগুলো আগে বিক্রি হয়ে যাবে? 1 তারিখের পুরোটা বিক্রি হয়ে যাবে, 10,000 পুরোটা বিক্রি হয়ে যাবে। 16 তারিখের 5,000 একক ছিল, সেইখান থেকে 2,000 বিক্রি হবে, কারণ আমাদের টোটাল লাগবে হলো 12,000। টোটাল লাগবে কত? 12,000। তো 12,000 আমরা এইখান থেকে দিলাম 10,000, আর এইখান থেকে দিলাম, মানে পরের তারিখ থেকে দিলাম 2,000। তাহলে আমাদের এখনো এই যে 16 তারিখে 3,000 একক পণ্য বেঁচে আছে। তাহলে এখন আমরা কি করব? এই সমাপনী মজুত পণ্য বের করতে বললে ক্রয় মূল্য দিয়ে গুণ দিব। তাহলে 3,000 গুণ 11, আর পরেরটাই হলো 25 তারিখে 12 টাকা করে 3,000 একক। তাহলে এখানেও এসে 3,000 একক বেঁচে আছে, 12 টাকা দিয়ে গুণ দিলে হবে 36,000। পরে এই দুইটা যোগ করে দিব, ঠিক আছে। ওকে, এরপরে হলো 32 নাম্বার। কয়েক বছর আগে ডিটিসিএল কোম্পানি 5,000 টাকা ব্যয়ে একটা অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকায়, মানে টাকায় বিক্রি করা হয়। ভগ্নাবশেষ মূল্য ধরা হয় কি? ভগ্নাবশেষ মূল্য ধরা হয় কত টাকা? এই প্রশ্ন তো আর কার কাছে জয়গুলের শীট আছে? সাদিয়া, হ্যাঁ বলেন, ভগ্নাবশেষ মূল্য কি লেখা আছে? আচ্ছা, আরে বাবা, এত ইনফরমেশন করা যাবে না, বাদ। এত ইনফরমেশন গ্যাপ থাকলে কেমনে করতাম? পরে নেক্সট ক্লাসে কোনো একদিন, ফিজিক্যাল ক্লাসে যখন করাই তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বাঁচা গেল। 33 নাম্বার দেখেন, কোনটা পরিবর্তনশীল ব্যয়? এটা কি করানো হয়েছে না হয়নি আপনাদের? এই যে শুধু লেকচার মানে কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে এটা করানো হয়েছে না? করতে হোক, কাঁচা মারো।
মনে করেন তো এই শীটের একদম শুরুর প্রশ্নটা কি? প্রত্যক্ষ এই সেম প্রশ্ন। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, 34 বলছে বছরের শুরুতে এবিসি ট্রেডার্স এর মোট সম্পদ ছিল 10,000 টাকা এবং দায় ছিল 5 লাখ টাকা, সরি 10 লাখ টাকা আর 5 লাখ টাকা। সারা বছরের সম্পদ বৃদ্ধি পায় 2 লাখ টাকা, দায় হ্রাস পায় 1,50,000 টাকা। উক্ত বছরে আয় ছিল 2 লাখ টাকা, ব্যয় হলো 12 লাখ টাকা। 2 লাখ না, 20 লাখ আর 12 লাখ। উত্তোলন হলো 3 লাখ। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত? আচ্ছা, নিট সম্পদের আর এক নাম কি? মোট মালিকানা সত্ত্ব না? এটা পড়াইছিলাম, মোট মালিকানা সত্ত্ব। নিট সম্পদের আর এক নাম কি? মোট মালিকানা সত্ত্ব। আচ্ছা, এটা আমাদের কিসের অঙ্ক? এটা আমাদের হিসাব সমীকরণের অঙ্ক না? হিসাব সমীকরণের 3 লাইনের অঙ্ক। এখন হিসাব সমীকরণের 3 লাইনের অঙ্ক তো আমরা করতে পারি, ঠিক আছে? এ সমান সমান এল প্লাস ওই লিখে নিতে হয়। এবার আমরা লিখবো হলো এরকম, স্ট্রাকচারটা এরকম: প্রারম্ভিক হ্রাস বৃদ্ধি আর একটা ছিল হলো কি সমাপনী। আচ্ছা, তো চলেন এখন অঙ্কটা ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে করা শুরু করি। আমাদের মোট সম্পদ ছিল হলো কি বছরের শুরুতে কত টাকা ছিল? 10 লাখ টাকা ছিল। কত টাকা ছিল? 10 লাখ টাকা ছিল। হ্যাঁ, আচ্ছা, মোট সম্পদ ছিল। আর কি ছিল? মোট দায় ছিল 5 লাখ টাকা। মোট দায় ছিল কত টাকা? 5 লাখ টাকা। তাহলে এইখানে আমরা লিখলাম 5 লাখ টাকা। তাহলে আমরা বলছিলাম যে লাইন শুরু করব সেই লাইন শেষ করব। 10 লাখ 5 লাখ যদি হয় এখানে কত হবে? 5 লাখ হবে। এখানে হবে 5 লাখ। ওকে, এরপরে আমাদের পরের লাইনে কি বলছে? পরের লাইনে বলছে যে আমরা সারা বছরের সম্পদ বৃদ্ধি পেয়েছে 2 লাখ টাকা, দায় হ্রাস পেয়েছে 1.5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে, 2 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে আর দায় হ্রাস পেয়েছে 1.5 লাখ টাকা। ঠিক আছে, তো যেটা হ্রাস পায় আমরা সেটাকে ব্র্যাকেট দিয়ে দেখাই, তাই না? মানে যেটা কমে যায় সেটাকে ব্র্যাকেট দিয়ে দেখাই এবং এটা দিয়ে আমরা বোঝাই যে এটা আসলে মাইনাস সাইন। তাহলে এখন বলেন যে দুইটা যদি আলাদা সাইন হয় তাহলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয় না? দুই পাশে সমানের দুই পাশে যদি আলাদা সাইন হয় তাহলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এইখানে কত হবে? 3,50,000 হবে। আচ্ছা, এখন আমাদের জানতে চাইছে নিট সম্পদ। তাহলে বাকি ইনফরমেশন গুলো আমরা কি বত্তা করে খাবো? এগুলো লাগবে আমাদের? আর কি হইছে না হইছে এগুলো তো আমাদের আর লাগবে না। জানতে চাইছে নিট সম্পদ মানে মোট মালিকানা সত্ত্ব। তার মানে আমরা এখন যোগ করে দিব 5 আর 3 8,50,000 টাকা। এটারে বলে মোট মালিকানা সত্ত্ব। মোট মালিকানা সত্ত্ব। এর আরো একটা নাম হলো নিট সম্পদ। এর আরো একটা নাম হলো নিট সম্পদ, এটা মনে রাখবেন। মোট মালিকানা সত্ত্ব আর একটা নাম হলো নিট সম্পদ। ঠিক আছে? আচ্ছা, এরপরে 35 নম্বরে কি বলছে? নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? আমরা জানি সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করতে হয় নামিক হিসাবগুলো। তাহলে নামিক হিসাব না কোনগুলো? আয় ব্যয় উত্তোলন বাদে যেটা থাকবে সেটা বন্ধ করা হয় না। তাহলে এই যে আয় বলা আছে তার মানে এটা বন্ধ করা হয়। এই যে খরচ বলা আছে তার মানে এটা বন্ধ করা হয়। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে এটাও বন্ধ করা হয়। তার মানে হবে হলো প্রাপ্য সুদ। ঠিক আছে, এরপরে 36 নম্বরে কি বলছে? যে প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি 3,250 টাকা যা ভুলে নগদান বইতে 3,520 টাকায় লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? করাই না হয়েছে এগুলা। এখন ভুল কোথায় হয়েছে? ভুল হয়েছে কোথায়? নগদে। তাহলে আমরা সংশোধন করব কোথায়? নগদে। তাহলে আমাদের বি নাম্বার বাদ, আমাদের সি নাম্বার বাদ। ভুল হয়েছে কোথায়? ভুল হয়েছে নগদে। সংশোধন করব কোথায়? সংশোধন করব নগদে। তাহলে বি আর সি বাদ। এখন পার্থক্যর টাকা কত? পার্থক্যর টাকা হলো 270। দুইখানেই 270 টাকা দেওয়া আছে। এখন আমরা সংখ্যা রেখা দিয়ে এটা আঁকা শিখছিলাম, তাই না? জিরো কি হয়েছে? চেক পাওয়া গেছে, তাই না? কি হয়েছে? চেক পাওয়া গেছে। তাহলে চেক পাওয়া গেলে প্রাপ্য হিসাব থেকে চেক পাওয়া গেলে তো টাকা কি বেড়ে যাবে না? তাহলে জিরোর ডান পাশে দুইটা বসবে। এখন 3,250 আর 3,520 কোনটা শূন্যের কাছাকাছি বসবে? যেটা ছোট। তাহলে 3,250 আর 3,520 আমরা এটা লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের সঠিক কোনটা? এই 3,220 টাকা সঠিক, 3,250 টাকা এটা হলো আমাদের সঠিক। এটা ভুলে 3,520 টাকা লিখছে। ঠিক আছে, তাহলে আমরা সঠিক থেকে ভুল থেকে কিসের দিকে যাব? সঠিকের দিকে যাব। তাহলে সঠিকের দিকে আসলে আমরা কোন দিকে সরতেছি? আমরা আসলে বাম দিকে সরতেছি না? বাম দিকে সরা মানে আসলে কি? বিয়োগ না? বাম দিকে সরা মানে কি? বিয়োগ না? বাম দিকে গেলে আমরা বাম মানে বিয়োগ। তার মানে উত্তর হবে কোনটা? ডি নাম্বার। করানো হয়েছে এটা? তাহলে শেষ 36 বোঝা গেছে না? যায়নি? ওকে, এই লামিয়ার কথা রাখিনি কতদিন, সো আজকে লামিয়ার কথাটা রাখবো। আজকে হলো আর ক্লাস করাবো না। ঠিক আছে, লামিয়া যেহেতু বলেছে, লামিয়ার সাথে আর বেইমানি করা উচিত না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।
আমার কথা কি, আজকে আপনি 24 ঘন্টা করেন না, আমার তো সমস্যা নেই। কালকে আমার একটা প্রোগ্রাম ছিল, তার মধ্যে আপনি আর সাদিয়া মিলে আমার সাথে যা করছেন মনে থাকবো স্যার। ওকে, আমরা লামি